হ্যালো এভরিওয়ান, অনলাইন ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের এইচএসসি আইসিটি নিয়ে আলোচনা করবো। আইসিটি এর চতুর্থ অধ্যায় এইচটিএমএল নিয়ে আলোচনা করবো। আসলে এই অধ্যায়ের শুরুতে কিছু বেসিক পড়াশোনা আছে যা তোমরা নিজেরা পড়ে নেবে। আমি সরাসরি এইচটিএমএল থেকে শুরু করতে চাচ্ছি। এইচটিএমএল আসলে কি? এইচটিএমএল একটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল দিয়ে মূলত ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। ওয়েবসাইটের তোমরা যে ওয়েবসাইটগুলো দেখো, যেমন অপেরামনি বলো বা ইউসি ব্রাউজার বলো বা ফেসবুক একটা ওয়েবসাইটের, ফেসবুক এক ধরনের ওয়েবসাইট। এগুলো অনলাইনে যত ব্রাউজার যা কিছুই দেখো সবগুলো একটা কি ওয়েবসাইট। অনেকগুলো ওয়েব পেজের সমন্বয় একটি ওয়েবসাইট গঠিত হয়। সেই এই ওয়েবসাইটগুলো ডিজাইন বা ফরম্যাটিং বা কালারিং যাই বলো সব কিছু করা হয় এইচটিএমএল এর মাধ্যমে। তারপর আরও কাজ আছে, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, আরও অনেক কাজ থাকে। কিন্তু এই যে ডিজাইন বা ফরম্যাটিংয়ের কাজটা করা হয় কিন্তু এইচটিএমএল এর মাধ্যমে। আচ্ছা, শুরুতে আমরা এইচটিএমএল এর আসলে এইচটিএমএল এর মানে কি? এখানে এইচটিএমএল এর মানে কি? হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টিতে টেক্সট, এম এ মার্কআপ এলে ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে এইচটিএমএল এর মিনিং, এইচটিএমএল এর ফুল ফর্ম মিনিং। আচ্ছা, এটা টিম বার্নার্স-লি আবিষ্কার করেন কে? টিম বার্নার্স-লি এবং আবিষ্কারের সালটা হচ্ছে 1990 সালে। 1990 সালে টিম বার্নার্স-লি এই এইচটিএমএল আবিষ্কার করেন। আচ্ছা, শুরুতেই আমরা এইচটিএমএল এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। আচ্ছা, এবার আমরা এইচটিএমএল এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এইচটিএমএল এর কী কী বৈশিষ্ট্য আছে? এইচটিএমএল এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এইচটিএমএল একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? একটি স্ক্রিপ্ট। এইচটিএমএল একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এবং দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি কেস ইনসেনসিটিভ। কেস ইনসেনসিটিভ বলতে আসলে কি বুঝি? কেস ইনসেনসিটিভ হচ্ছে কেস কয় ধরনের? কেস হচ্ছে দুই ধরনের, আপার কেস এবং লোয়ার কেস। আপার কেস হচ্ছে যেমন আমরা যেটাকে বড় হাতের বলি, এবিসি। আর লোয়ার কেসে যেগুলো আমরা কি ছোট হাতের, এগুলো হচ্ছে লোয়ার কেস। এই কেস ইনসেনসিটিভ বলতে বোঝায় কোডিংয়ের সময় তুমি আপার কেস দিয়েই লেখো বা লোয়ার কেস দিয়েই লেখো, এখানে কোনো সমস্যা হবে না। যেমন তুমি যখন কোডিং করবা, যেমন আমাদের কিছু কোড আছে, একটি ট্যাগ আছে ইমেজ ট্যাগ। এখানে এই ইমেজটা তুমি যেভাবেই লেখো, এটা দিয়ে তুমি ছোটো হাতের দিয়ে লেখো, বড় হাতের দিয়ে লেখো, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ। তোমার এইভাবেও তুমি যদি ইমেজ ট্যাগ লেখো কী হবে না? কোনো সমস্যা হবে না। এটা তুমি যেভাবেই লেখো আমাদের কি হবে? রেজাল্টটা শো করবে, এখানে কোনো ইরর বা বাঁক আসবে না। আর যেগুলো হচ্ছে কেস সেন্সিটিভ, যেমন সি প্রোগ্রামিং বা C++, এগুলো হচ্ছে কি কেস সেন্সিটিভ। এখানে যেটা লোয়ার কেস সেটা তোমাকে লোয়ার কেস দিয়ে লিখতে হবে, যেটা আপার কেস সেটা তোমাকে আপার কেস দিয়ে লিখতে হবে। এটাকে বলে কেস সেন্সিটিভ বা ইনসেন্সিটিভ। এটা আমাদের এইচটিএমএল হচ্ছে কি কেস ইনসেন্সিটিভ। এখানে তুমি আপার কেস দিয়ে লেখো, লোয়ার কেস দিয়ে লেখো, কোনো সমস্যা হবে না। এই গেল আমাদের কি 2 নম্বর বৈশিষ্ট্য। আমরা এখন এইচটিএমএল 3 নম্বর বৈশিষ্ট্য দেখি। এটা করা হয় ট্যাগের মাধ্যমে। এইচটিএমএল কোডিং করা হয় কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। এটাও কি এক ধরনের একটা বৈশিষ্ট্য। এইচটিএমএল কোড করা হয় কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। ওকে সবাই, এইগুলো আমাদের এইচটিএমএল এর বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, ট্যাগ। আমি বারবার কি বলি? ট্যাগ নিয়ে আলোচনা করি। ট্যাগ আসলে কি? ট্যাগ এখন আমরা একটু ট্যাগ নিয়ে কিছু বলি। ট্যাগ যেটার মাধ্যমে আমরা কি কোডিংটা করি, একটা কিছু লেখি এবং আমাদের ওয়েবসাইট ওই অনুযায়ী ডিজাইন হয় বা ওই অনুযায়ী ফরম্যাটিং হয়। ট্যাগ কাকে বলে? যেমন আমরা এইচটিএমএল শুরুতে আমাদের একটি ট্যাগ দিতে হয়, বলে HTML। এই ট্যাগটা হচ্ছে কি? এটাকে বলে ওপেনিং ট্যাগ। এটা কি ট্যাগ? ওপেনিং ট্যাগ। এই তোমরা যে আরেকটা দেখো বডি, আমরা বডির ভিতরে আমাদের যত প্রয়োজনীয় জিনিস যা লিখতে হয় তা লিখি, যা ডিজাইন করতে হয় তা করি, এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ। এবং কি থাকে? ওপেনিং ক্লোজিং
দুটোই থাকে। আর আরেকটা ট্যাগ আছে আমাদের কি ক্লোজিং ট্যাগ। এইচটিএমএলটা যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে এইচটিএমএল একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আবার এইচটিএমএলটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দেয়, এটা হয় কি ট্যাগ? ক্লোজিং ট্যাগ। প্রথমটা ছিল আমাদের কি ওপেনিং ট্যাগ, এবং এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তোমরা ট্যাগ জিনিসটা কি বুঝতে পারছো? আর আমি আরেকটা উদাহরণ দিয়ে যে হেড, আমরা হেড লিখি, এটা হচ্ছে কি ওপেনিং, এবং এটা ক্লোজ করবে কী হবে? ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর আবার হেড লিখবো, এটা হচ্ছে কি ক্লোজিং। এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। এইভাবে আমরা কি ট্যাগিংটা আসলে করে থাকি। আচ্ছা, এইচটিএমএল ট্যাগ কন্টেন্টের উপর ভিত্তি করে, যে ট্যাগের ভিতরে আমরা কি লেখি এর উপর ভিত্তি করে ট্যাগ আসলে দুই ধরনের। ট্যাগ কয় ধরনের? এইচটিএমএল ট্যাগ দুই ধরনের। প্রথম ট্যাগ হচ্ছে বাংলা যাকে বলে ধারক ট্যাগ, বা ইংরেজিতে বলে কন্টেইনার ট্যাগ। কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। এখানে ধারক ট্যাগ বলতে বোঝাচ্ছে তোমাদেরকে একটু আগে আমি দেখাইছি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। একটা ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং, এবং তার ভিতরে যদি কন্টেইন থাকে তাকে বলে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। যেমন কোনো কিছু আমরা লেখার জন্য এগুলো সব কিছু আমি ডিটেলস দেখাবো। এখন তোমাদেরকে আমি একটু এই কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ বোঝানোর জন্য আমি এই একটা ট্যাগ লিখি, যেন এটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ। কোনো কিছু লেখার জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করি। কী লিখলাম আমরা লিখলাম ধরো অনলাইন ব্ল্যাকবোর্ডে লিখলাম, অনলাইন ব্ল্যাকবোর্ড। এইটাকে আবার কী করলাম? ক্লোজ করলাম। এখানে ওপেনিংও আছে, ওপেনিং ট্যাগও আছে, আমাদের ক্লোজিং ট্যাগও আছে, এবং তার ভিতরে কী আছে? একটা কন্টেইন আছে। আমরা আমাদের ওয়েবসাইটে এটা যখন আমরা এই ট্যাগটা ব্যবহার করবো, তখন আমাদের ওয়েবসাইটে ওবি লেখাটা এইভাবে কী করবে? শো করবে। ওবি লেখাটা শো করবে। এটাকে বলে কন্টেইনার ট্যাগ, যার ওপেনিং থাকে এবং ক্লোজিং থাকে, এবং তার ভিতরে কী থাকে? কন্টেইন থাকে। তাকে কী বলে? কন্টেইনার ট্যাগ। ওকে, আমাদের 2 নম্বর ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ বা এমটি ট্যাগ, যেটা বাংলা বলে ফাঁকা ট্যাগ। এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ বলতে বোঝায় আসলে যেই সব ট্যাগের শুধু ওপেনিং আছে। কি আছে? যেই সব ট্যাগের শুধু ওপেনিং আছে, ক্লোজিং নেই, তাকে বলে এমটি ট্যাগ। যার কোনো কন্টেইন নেই এবং শুধু ওপেনিং আছে, যার কোনো ক্লোজিং নেই, তাকে বলে এমটি ট্যাগ। যেমন উল্লেখযোগ্য হচ্ছে ব্রেক ট্যাগ। এই ব্রেক ট্যাগের ব্যবহার তোমাদেরকে সামনে আমি বিস্তারিত জানাবো। তোমরা আসলে নামগুলো আগে শুনে রাখো। ব্রেক ট্যাগ আছে, তা তোমাদের তারপর তোমাদের আছে ইমেজ ট্যাগ। কি ইমেজ ট্যাগ, ব্রেক ট্যাগ, এবং আমাদের আরও আছে ইমেজ ট্যাগ, এবং আরও অনেক এমটি ট্যাগ রয়েছে। আচ্ছা, এই এমটি ট্যাগ শুধু ওপেনিং থাকে। কি থাকে? শুধু ওপেনিং থাকে। ব্রেকের কি থাকে? শুধু ওপেনিং আছে। ইমেজের শুধু ওপেনিং আছে, এর কি ক্লোজিং নেই। এটা যেন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজ করি, আসলে কি এই জন্য ব্রেকের কোনো কি নেই? ক্লোজিং ট্যাগ নেই। এটাকে বলে, যার শুধু ওপেনিং ট্যাগ আছে তাকে বলে এমটি ট্যাগ। আর যার ওপেনিং ক্লোজিং দুটোই আছে এবং তার ভিতরে কন্টেইন আছে, তাকে বলে কি? কন্টেইনার ট্যাগ। এবার আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা দেখব। এইচটিএমএল এর স্ট্রাকচার। এইচটিএমএল এর শুরুতে প্রথমে আমাদেরকে এইচটিএমএল ট্যাগটা লিখতে হয়। এইচটিএমএল প্রথমে কী করতে হয়? আমাদের এইচটিএমএল ট্যাগটা লিখতে হয়। তারপর আমাদের লিখতে হয় হেড ট্যাগ। হেড ট্যাগ, এবং আমাদের হেডের ভিতরে আরেকটি ট্যাগ লিখতে হয় আমাদের। কি ট্যাগ? টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ। আসলে টাইটেল ট্যাগ লেখার কারণ হচ্ছে আমরা যখন কোডিং করব, এটা আসলে কী নামে সেভ হবে বা কী নামে উপরে শো করবে, এইটা টাইটেলের ভিতরে আমরা যা লিখে দেবো, আমাদেরকে এই ট্যাগটা যখন কোডিংটা করব উপরে ওই নামে শো হবে। ধরো এখানে যদি তোমরা কী নামে শো করবা, ধরো ওবি অন নামে এটা তুমি শো করাতে চাচ্ছ, এই যে এটা ক্লোজিং, তুমি এখানেও ক্লোজিং করতে পারো বা এখানেও ক্লোজিং করতে পারো, পরে সামনে বা নিচে যেখানে করো এক জায়গায়
এক জায়গায় করলেই হবে। ধর আমরা এটাকে দিলাম ওবি, ধর এই জায়গায় আমরা ক্লোজ করে দিই। ওকে, ক্লোজ করতে হবে কীভাবে? এই টাইটেলটাকে কী করলাম আমরা? ক্লোজ করলাম। তারপর আমরা এই যে হেডটা আমরা নিয়েছিলাম, হেডটা ওপেন করেছিলাম, তারপর কি টাইটেল লেখার পর আমরা হেড ক্লোজ করে দিব। আমরা কি করলাম? হেড ক্লোজ করে দিলাম। প্রথমে আমাদের লিখতে হবে এইচটিএমএলের পর আমাদের লিখতে হবে হেড, এবং হেডের ভিতরে আমাদের টাইটেল দিতে হবে। আমরা টাইটেলটা কি দিতে চাই ওটা আসলে আমাদের কি হেডের ভিতর দিতে হবে। তারপর আমরা হেডটা ক্লোজ করবো। হেড ক্লোজ করার পর এখনই আমাদের আসলে আমাদের এইচটিএমএলের মেইন ডিজাইনটা আমরা যেখানে করি সেটা আসলে বডির ভিতর হয়। আমাদের কি এইচটিএমএলের মেইন কাজটা হচ্ছে বডির ভিতরে। আমরা ওয়েবসাইটে যা প্রদর্শন করাতে চাচ্ছি সব কিছু ডিজাইন করি, সব কিছু ট্যাগিং করি আসলে কিসের মাধ্যমে? বডির ভিতরে করি। এখানে আমরা অনেক কিছু কী করব, অনেক কাজ করব যা আমরা করতে চাই এই বডির ভিতরে। তারপর আমরা কি করব? আমাদের কাজ করার শেষ আমরা বডিটাকে ক্লোজ করব। কি করব? আমরা এই বডিটাকে ক্লোজ করব এবং সব কাজ শেষ, আমাদের বডি ক্লোজ করা শেষ। তারপর আমরা কি সর্বশুরুতে কোন ট্যাগটা ওপেন করেছিলাম? এই এইচটিএমএল ট্যাগটা ওপেন করেছিলাম। আমরা এবার কি করব? এই এইচটিএমএলটা ক্লোজ করে দিলাম। ওকে, কিছু এইচটিএমএলের কিছু ভার্সনে এখানে আরেকটি লেখা হয়, যেমন এখানে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল এরকম একটা লেখা দেখবা, ডক টাইপ এইচটিএমএল। এটার আসলে প্রয়োজন নয়, এটা লিখলেও হয় না লিখলেও হয়। যে ডক টাইপ এইচটিএমএলটা লিখলে হয় না লিখলে হয়। আমাদের মেইন স্ট্রাকচারটা হচ্ছে এইটুকু একটা প্রোগ্রামে একটা এইচটিএমএল কোডিং করার জন্য তোমার প্রয়োজন হবে। এইখানের কোনো একটা জিনিস তুমি মিস দিলে, কোনো একটা জিনিস এখানে কোনো একটা ট্যাগ বাদ দিলে তোমাদের কোডিংটা কী হবে না? সম্পূর্ণ হবে না। তোমার এখানে সব কয়টি ট্যাগ এবং সব কয়টি বিষয় তোমার লিখতে হবে। এটা হচ্ছে এইচটিএমএলের একদম স্ট্রাকচার। এটা কি এইচটিএমএল স্ট্রাকচার? এই কয়টি ট্যাগ তোমার লিখতে হবে। প্রথমে আমরা কী করেছি? প্রথমে এইচটিএমএলটা ওপেন করেছি, তারপর কী করছি? হেড ওপেন করেছি। এইচটিএমএলের পর কী করছি? হেড ওপেন করেছি। তারপর হেডের ভিতরে আমরা দিই কি? টাইটেল দিই। হেডের ভিতরে আমরা কী দিই? টাইটেল দিই। এই আমরা টাইটেলটা দিলাম। তারপর কি টাইটেলটাকে আমরা কী করলাম? ক্লোজ করলাম। তারপর হেড ক্লোজ করলাম। তারপর কি আমরা বডি ওপেন করলাম। কী করলাম? বডির ভিতরে আমাদের যাবতীয় কাজ সব আমরা করে থাকি আসলে বডির ভিতরে। তারপর আমরা বডি ওপেন করলাম, আমরা যাবতীয় কাজ করব। তারপর কী করব? বডি ক্লোজ করব। তারপর আমরা বডি ক্লোজ করলাম। তারপর সর্বশেষে আমরা কী করব? এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করে দিব। ওকে, এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এবার আমরা আরও বেশ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের কোনো কিছু লেখার জন্য, ওয়েবসাইটে আসলে কোনো কিছু লেখার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করি। কি ট্যাগ? পি ট্যাগ। এইটা কেন ব্যবহার করা হয়? কোনো কিছু লেখার জন্য। এটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ। কোনো কিছু লেখার জন্য আমরা আসলে এই ট্যাগটা ব্যবহার করি। এখন স্ট্রাকচারে সব কিছু আমি লিখবো না, ডাইরেক্ট ট্যাগটা লিখবো। তোমাদের যেন বডির ভিতরে আলোচনা, যেমন আমরা এখন যত কিছু নিয়ে আলোচনা করবো সব থাকবে বডির ভিতরে আলোচনায়। এই বডি ওপেন, তারপর এখন আমরা পি ট্যাগটা দেখাতে যাচ্ছি। যেমন এই পি ট্যাগটা প্রথমে আমরা কী করবো? ওপেন করবো। যা লেখা দরকার আমাদের, যা লেখা দরকার আমরা লিখব। কি লিখতে পারি? আমরা লিখতে পারি অনলাইনে লিখি। এই অনলাইন ভালো হয় না লেখাটা একটু। আচ্ছা, আমরা কি লিখতে চাচ্ছি? আমরা এখানে অনলাইন লেখাটা লিখতে চাচ্ছি। আমাদের ওয়েবসাইটে চাচ্ছি যে অনলাইন লেখাটা প্রদর্শন করুক। এই জন্য আমাদেরকে কী করতে হবে? এই জন্য কোনো কিছু লেখার জন্য আমরা আসলে কোন ট্যাগ ব্যবহার করি? পি ট্যাগ ব্যবহার করি। আমরা পি ট্যাগ ওপেন করলাম, আমাদের যা লেখার দরকার আমরা লিখলাম। তারপর কী করবো? আমরা এই পি ট্যাগটা ক্লোজ করে দেবো। তারপর তো আমাদের বডি মাস্ট ক্লোজ করতে হবে।
এই হচ্ছে আমাদের পি ট্যাগের ব্যবহার। এই হচ্ছে কি আমাদের পি ট্যাগের ব্যবহার। আসলে কোনো কিছু লেখার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি এটা হচ্ছে আমাদের কোন ট্যাগ? পি ট্যাগ। তারপর আমরা আরেকটি ট্যাগ নিয়ে আলোচনা করব যাকে বলে ব্রেক ট্যাগ। কি ট্যাগ? ব্রেক ট্যাগ। আমরা এবার আলোচনা করবো কি ট্যাগ নিয়ে? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের আসলে এর কোনো কি নেই, ক্লোজিং নেই। ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং নেই, এর শুধু ওপেনিং আছে। ব্রেক ট্যাগের ব্যবহার হচ্ছে যার এক লাইন নিচে নামার জন্য। কী করার জন্য? ব্রেক ট্যাগ কী করার জন্য? তোমরা যেই লাইনে আছো ওই লাইনের ওই অবস্থায় ওই জায়গায় যদি একটি ব্রেক ট্যাগ দাও, ওই লেখাটা কী করবে? এক লাইন নিচে নামে যাবে। আসলে ব্রেক ট্যাগ কী করে? এক লাইন নিচে নামার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। আচ্ছা, যেমন তুমি একটা লিখছো দিস ইজ এ বুক, যেমন কি তোমরা এটা পি ট্যাগ দিয়ে লেখছো, পি ট্যাগ লেখলা। তারপর এই পরবর্তীতে আমাদের কি এই দিস ইজ এ বুক লেখলাম, পরের লেখাটা সোজা যেন না আসে, সামনে যেন না আসে, যেন নিচে আসে, এজন্য আমরা কি দেবো? তুমি এখানে একটা কি দিলা? ব্রেক ট্যাগ দিলা। ব্রেক ট্যাগ দিলা, তারপর লিখলা দিস ইজ এ পেন। ওকে, তারপরে তোমরা পি ট্যাগটা ক্লোজ করলা। ব্রেক ট্যাগের কিন্তু ক্লোজিং নেই, এটা শুধু ওপেনিং আছে। তুমি দিস ইজ এ বুক লেখলা, তারপর একটি ব্রেক ট্যাগ দিলে লেখাটা আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি কী করবে? এক লাইন নিচে চলে যাবে। তোমরা যদি আমি আরেকটা এটার ব্রেক ট্যাগের আরেকটি উদাহরণ দেখো। যেমন আমরা কোনো আর কিছু লিখতে চাচ্ছি, পি ট্যাগ দিয়ে লিখলাম দিস ইজ এ পেন, তারপর আবার এই জায়গায় আমরা কী দিলাম? ওটা ব্রেক ট্যাগ দিলাম। তারপর আবার আরেকটি লেখা লিখলাম, ধরো এই বুকই লিখলাম। এটা আসলে ওয়েবসাইটে আসলে কীভাবে শো করবে? ওয়েবসাইটে আসলে শো করবে এভাবে, যেমন দিস ইজ এ পেন, তার নিচে এক লাইন নিচে নেমে গিয়ে এই বুক লেখাটা আসবে। এটা হচ্ছে কি আমাদের কিসের? এই ব্রেক ট্যাগের, বিয়ার ট্যাগের ব্যবহার। এটা আমাদের কোন ট্যাগের ব্যবহার? বিয়ার ট্যাগের ব্যবহার। এবং আরও অনেক ট্যাগ আছে যেগুলো এখন তোমাদের সামনে আলোচনা করবো। আরেকটি ট্যাগ হচ্ছে লেখাকে যদি তুমি বোল্ড করতে চাও, যেমন আরেকটি ট্যাগ হচ্ছে যদি লেখাকে বোল্ড করার জন্য আমরা ব্যবহার করি কি ট্যাগ? বি ট্যাগ। এবং বি ট্যাগে যেই লেখাটা লিখবা তারপর বি ট্যাগকে ক্লোজ করবা, ওই লেখাটা কী আসবে? তোমরা ওয়েবসাইটে বোল্ড আকারে শো করবে। যেমন তুমি বি ট্যাগটা ওপেন করবা, তারপর তুমি কী লিখলা? ওবি। এই ওবি লেখাটা লিখলা, তারপর কি ওবিকে ক্লোজ করলা, এই বি ট্যাগটাকে ক্লোজ করলা। তারপর এই যে এই ওবিটা তুমি লিখছো ওয়েবসাইটে, এটা কীভাবে শো করবে? এইভাবে যেন এই বোল্ড আকারে এটা বোল্ড আকারে শো করবে। কোনো লেখা যদি তুমি বোল্ড করে লিখতে চাও, এই জন্য কোন ট্যাগ ব্যবহার করবা? বি ট্যাগ ব্যবহার করা। বি ট্যাগ ব্যবহার করো, তারপর যা লেখার তা লিখবে, তারপর কী করবা? বি ট্যাগটাকে আবার ক্লোজ করবা। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো কোনো লেখা যদি তুমি ইতালিক করতে চাও, কী করবো? ওটা বাঁকানো। ইতালিক কী হবে? কোনটাকে বলে আমরা? বাঁকানো। যেমন আর কি বৈজ্ঞানিক নাম থাকে, নামগুলো সবসময় ইতালিক আকারে থাকে। এই কোনো এই ইতালিক যদি লিখতে চাও, কী করবা? ইতালিক স্টাইলে লেখার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? আই ট্যাগ ব্যবহার করি। কোন ট্যাগ? আই ট্যাগ ব্যবহার করি। যা লেখার তুমি এখানে লিখবা, আবার কী করবা? এই আই ট্যাগটাকে ক্লোজ করে দেবা, তাহলে তোমার লেখাটা ইতালিক একটু বাঁকা আকারে শো করবে। যেমন তুমি যদি আই ট্যাগ দিয়ে একটা লেখা লেখো, আই ট্যাগ দিয়ে কী করলা? আই ট্যাগ ওপেন করলা, তারপর অনলাইন লেখাটা আবার লিখলে, অনলাইন লেখাটাকে লিখলে, তারপর কী করলো? আইটাকে ক্লোজ করলা। লেখাটা তোমার ওয়েবসাইটে এইভাবে একটু বাঁকাভাবে শো করবে।
ইতালিক তোমরা সবাই চিনো। এইভাবে কী করবে, বাঁকাভাবে শো করবে। লেখাকে ইতালিক করার জন্য বা একটু বাঁকানোর জন্য আমরা এই আই ট্যাগ ব্যবহার করি। আই ট্যাগের মাধ্যমে কী করি, আমরা লেখাকে একটু বাঁকানোর জন্য এই আই ট্যাগ ব্যবহার করি। আচ্ছা, পরবর্তীতে দেখো, পরবর্তীতে আরেকটি ট্যাগ আমরা দেখব, এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। লেখার নিচে আন্ডারলাইন দিতে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ব্যবহার করি ইউ ট্যাগ। আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ ট্যাগ, আমরা যেই লেখাটার নিচে আন্ডারলাইন দিতে চাই ওই লেখাটা লিখবো, তারপর কী করবো, ইউ ট্যাগকে ক্লোজ করব। তারপরে আমরা কি আন্ডারলাইন চলে আসবে। যেমন আমি তোমাকে যদি দেখাই, ইউ কি লিখতে চাও, এই অনলাইন ব্ল্যাকবোর্ডের নিচে তুমি কী করতে চাচ্ছ, আন্ডারলাইন দিতে চাচ্ছ। ইউটাকে কিন্তু ওপেনিং ক্লোজিং দুটোই আছে, এটা একটি কন্টেইনার ট্যাগ। যখন এই ট্যাগটা তুমি ইউজ করবা তোমার ওয়েবসাইটে, তোমার রেজাল্টে এইভাবে শো করবে। তোমার রেজাল্টে আন্ডারলাইন সহকারে শো করবে। যেমন এটা নিচে একটি এইভাবে কী থাকবে, দাগ থাকবে। এটাকে কোনো লেখার নিচে দাগ দেওয়ার জন্য বা আন্ডারলাইন করার জন্য আমরা ব্যবহার করি ইউ ট্যাগ। ওকে, আরও অনেক ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে সবগুলো ট্যাগেরই বিস্তারিত আলোচনা করব। এখন একটা তুমি যদি কয়েকটি ট্যাগ, আমাদের কিন্তু কয়েকটি ট্যাগ একসাথেই ব্যবহার করার প্রয়োজন পড়ে। যেমন আমরা কোনো কিছু লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করি, পি ট্যাগ। যেমন শুরুতে কী দেয়, পি ট্যাগ। তারপর আমরা ওই লেখাটাকে কী করতে যাচ্ছি, ওই লেখাটাকে একটু বোল্ড করতে চাচ্ছি, তারপর আমরা এই জন্য কী দেবো, বি ট্যাগ দেবো লেখাকে বোল্ড করার জন্য। আবার কি লেখা বোল্ড করবে এবং ওই লেখার নিচে একটা কী দেবো, আন্ডারলাইন থাকবে। এই জন্য আমরা কী বলি, ইউ ট্যাগ। এই তিনটি ট্যাগ কিন্তু আমরা একসাথে কোনো লেখা যদি ইউজ করি, যেমন আমাদের লেখাটা কি, আসলে লেখাটা হচ্ছে ওবি। এখন কোনটাকে আগে ক্লোজিং করবো জানো, তোমার যেই ট্যাগটা তুমি সর্বশেষে লিখছো ওই ট্যাগটা কী করবা, আগে ক্লোজ করবা। তারপর বি সর্বশেষ ক্লোজ করবা। যেই ট্যাগটা তুমি কী করছিল, প্রথমে লিখছিল, ওইটা কী করবা, সবার শেষে ক্লোজ করবা। এটা হচ্ছে কি ক্লোজ করার একটি নিয়ম। আচ্ছা, এবার আমরা আলোচনা করব একটি ট্যাগ নিয়ে, যার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ। কি ট্যাগ, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। সুপার স্ক্রিপ্ট ট্যাগের কাজ কি, সুপার স্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে, আসলে তোমরা লেখো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এর উপরে বিটা আমরা এর উপরে 2 লিখছি এবং বি এর উপরে যেন পাওয়ার হিসেবে 2 লিখছি। এই জন্য পাওয়ার দেওয়ার জন্য এই যে পাওয়ার দেওয়ার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তাকে কী বলে, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। তাকে বলে সুপার স্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, এটা মনে রাখার জন্য তোমরা সুপার পাওয়ার থাকে কার থাকে, সুপারম্যানের পাওয়ার থাকে, এই জন্য আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি। সংক্ষেপে বলে SUP, সুপ। কার পাওয়ার থাকে, কার, সুপারম্যানের। এটা মনে রাখবা, সুপারম্যানের পাওয়ার থাকে, এই জন্য সুপার স্ক্রিপ্ট ট্যাগ মনে রাখার জন্য। আচ্ছা, যেমন আমরা কী লিখবো, আমরা পি ট্যাগ দিয়ে শুরু করি। পি ট্যাগ দিয়ে শুরু করলাম, আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর এ এবং এর পাওয়ারটা থাকবে কোথায়, এর পরে। পাওয়ারটা থাকবে এর পরে, এই জন্য এর পরে দিতে হবে, কী ট্যাগ দিতে হবে, SUP। এবং পাওয়ার হিসেবে কে থাকবে, 2। তারপর আমাদের কি করতে হবে, এই SUP-কে, এই সুপার ট্যাগকে, সুপার স্ক্রিপ্টটাকে ক্লোজ করবো। তারপর কি তোমাদের প্লাস, তারপর কি বি, এবং বির পাওয়ার কে, বির পাওয়ার 2। আবার 2কে পাওয়ারে পাঠানোর জন্য আমরা লিখবো SUP, পাওয়ার হিসাবে থাকবে 2। আবার SUP কী করবো, ক্লোজ করব। এবং সর্বশেষ আমরা কী করবো, কাকে ক্লোজ করব, পিকে ক্লোজ করব। এই লেখাটা আমাদের ওয়েবসাইটে কীভাবে শো করবে, এই লেখাটা শো করবে, এ থাকবে এর স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার। এই লেখাটা আমরা এই কোডিং করার শেষে, ট্যাগিং করার শেষে এই লেখাটা আমাদেরকে এইভাবে শো করবে। একে বলে সুপার স্ক্রিপ্ট ট্যাগ। একে কী বলে, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার
দেখলাম। আমরা এখন দেখব সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার। কার ব্যবহার দেখব? সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার দেখব। সাবস্ক্রিপ্ট ট্যাগ এবার আমরা দেখব সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার। সাবস্ক্রিপ্ট ট্যাগ তোমরা অনেক সময় রাসায়নিক সংকেতের সময় পানির সংকেত জানো, পানি H2 সেই বিখ্যাত H2, এই H2 এই টুটা কোথায়? এইচ এর নিচে কোনো লেখাকে পাওয়ার নিচে নামানোর জন্য যে ট্যাগ ব্যবহার করে তাকে বলে সাবস্ক্রিপ্ট ট্যাগ। তাকে সংক্ষেপে ট্যাগটা থাকে SUV। তারপর আমাদের যেই লেখাটাকে নিচে নিতে চাই ওই লেখাটাকে লিখবো, তারপর কী করবো? SUV-কে ক্লোজ করবো। আমরা যদি H2 ওই লিখতে চাই প্রথমে আমরা কী দেবো? ধরো পি ট্যাগ আনলাম, তারপর আমাদের এইচের পর এইচের নিচে টুটা গেছে, তারপর এই জন্য আমাদের কী আনতে হবে? SUV কোন লেখাটা নিচে গেছে? টু লেখাটা নিচে গেছে, টু দেবো। তারপর কী করবো? SUV-কে ক্লোজ করবো। SUV-কে ক্লোজ করার পর আমাদের পরে কি ওর পর আমরা কী করবো? পিকে ক্লোজ করবো। আমাদের লেখা শেষ। এইটা আমাদের ওয়েবসাইটে কীভাবে শো করবো? এইটা আমাদের এই ট্যাগটা করার পর আমাদের ওয়েবসাইটে শো করবে এইচ থাকবে, এইচের নিচে টু, তারপর ও। একে কী বলে? সাবস্ক্রিপ্ট ট্যাগ। ওকে, আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ দেখলাম, সাবস্ক্রিপ্ট ট্যাগ দেখলাম। আমরা কয়টা ট্যাগ দেখছি? ইতিমধ্যে আমরা কয়টা ট্যাগ দেখছি? আমরা প্রথমে দেখলাম কিছু লেখার জন্য পি ট্যাগ, তারপরে দেখলাম আমরা ব্রেক ট্যাগ এক লাইন নিচে নামানোর জন্য। তারপরে আমরা কি দেখলাম? তারপর দেখলাম আমরা লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ। তারপর আমরা দেখলাম এই লেখাকে ইতালিক করার জন্য দেখলাম আমরা আই ট্যাগ। তারপর কি দেখলাম? লেখাকে ইতালিক। তারপর আমরা দেখলাম আন্ডারলাইন দেওয়ার জন্য কোন ট্যাগ? ইউ ট্যাগ। এবং তারপর দেখলাম আমরা লেখাকে পাওয়ার দেওয়ার জন্য, উপরে ওঠানোর জন্য বা পাওয়ার দেওয়ার জন্য কি ট্যাগ? সুপারস্ক্রিপ্ট ট্যাগ বা SUP সুপ ট্যাগ। এবং সর্বশেষে আমরা দেখলাম সাবস্ক্রিপ্ট ট্যাগ, লেখাকে নিচে নামানোর জন্য আমরা দেখলাম সাবস্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, এই কয়টি ট্যাগ আমরা ইতিমধ্যে দেখলাম। এগুলো তোমরা মনে রাখো, এগুলোতে MCQ আসে এবং সৃজনশীলের বড় সৃজনশীল যখন সামনে আমাদের আরও অনেকগুলো ট্যাগ আছে, যেমন জটিল ট্যাগগুলো, ইমেজ ট্যাগ, হাইপার লিঙ্ক ট্যাগ, তারপর তোমাদের লিস্ট ট্যাগ, তারপর তোমাদের রয়েছে টেবিল ট্যাগ। এগুলো একটু কমপ্লিকেটেড। এগুলোর ভিতরে আরও কাস্টমাইজ করার জন্য আমাদের কী এইসব ট্যাগের প্রয়োজন পড়ে। ওকে, আমরা বেসিক মোটামুটি ট্যাগগুলো দেখে যদি কোনো লেখাকে তুমি কী করো, কোটেশন দিতে চাও। কোটেশন কি? যেমন ICT লেখা কি থাকবে? যেমন ICT এই লেখাটা একটি কোটেশন আকারে থাকবে। কোটেশন এইটা দেওয়ার জন্য আমরা কিউ ট্যাগ ব্যবহার করি। যেমন তোমরা যদি কি লেখায় কোটেশন দেওয়ার জন্য তুমি যদি কিউ ট্যাগ দাও, কিউ ট্যাগ দিয়ে ICTটা লেখো, ক্লোজ করে দাও, তোমার লেখাটা থাকবে কি? ICTটা এইভাবে শো করবে। এরকম আরও অনেক ট্যাগ আছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ফন্ট ট্যাগ নিয়ে। এটা নিয়ে ফন্টটাকে আলোচনা করার জন্য তোমাদের আরেকটা বিষয় জানা দরকার। কিছু ধরো আমরা একটা লেখা লিখতে যাচ্ছি, ধরো আমরা লিখলাম অনলাইন লেখাটাকে লিখলাম। এই লেখাটাকে আমরা আমাদের মাঝে মাঝে কালার করার প্রয়োজন পড়ে, মাঝে মাঝে এই লেখাটার স্টাইল চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, এই লেখাটার আরও অনেক কিছু করার প্রয়োজন পড়তে পারে, লেখাটার ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, কোন ফেজে থাকবে, টাইম স্কোয়ার থাকবে, টাইম ফেজ আছে, এই বিভিন্ন কী আছে, ফেজের অনেক নাম আছে, লেখার স্টাইলের অনেক নাম আছে। এই লেখাগুলো যদি আমরা ডিজাইন করতে চাই তখন আমরা ডিজাইন করি এই ফন্ট ট্যাগের মাধ্যমে। এই ফন্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট নিয়ে যদি আমরা আলোচনা করি, অ্যাট্রিবিউট বলতে আসলে কী বোঝায়? আমরা আসলে ছোটো করে অ্যাট্রিবিউট নিয়ে একটু আলোচনা করি। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে যেমন কোনো কিছুর বৈশিষ্ট্য কেমন হবে তা নির্দেশ করে, এলিমেন্টের বাড়তি তথ্য উপস্থাপন করে এবং এলিমেন্টের কী করে? এলিমেন্ট নিয়ে এই যে ভিতরে যে এলিমেন্টটা থাকে, আমাদের যে কন্টেন্টটা থাকে তার একটি বাড়তি তথ্য বা ডিজাইনটা আর কীভাবে কীরকম হবে তা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কী করি? ডিজাইন করে থাকি।
যখন আমরা বিস্তারিত অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব বা লিখে দেখাবো, তখন আসলে কি ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবা। আর অ্যাট্রিবিউট থাকে সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে। অ্যাট্রিবিউট করে থাকে যে কোনো ওপেনিং ট্যাগের ভিতরে আমরা এই ডিজাইনটা যা করব, যা যা করতে চাই, এটার কালার চেঞ্জ করতে চাই, স্টাইল চেঞ্জ করতে চাই, তা থাকবে সব কিছু কিসের ভিতরে? ওপেনিং ট্যাগের ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, একটা ফন্ট ট্যাগ নিয়ে এবার আমরা ফন্ট ট্যাগ নিয়ে আলোচনা করি। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট থাকে 3টা। ফন্ট ট্যাগের কটা অ্যাট্রিবিউট থাকে? 3টে অ্যাট্রিবিউট থাকে। এটা একটা ফেস অ্যাট্রিবিউট। ফেস কি? বিভিন্ন তোমরা কম বেশি সবাই পিসিতে না হোক, ফটোশপে না হোক, মোবাইলে তো এডিট করছো। যখন কিছু একটা লেখা লিখতে চাও, এটা কিন্তু বিভিন্ন স্টাইলে আসে। কিছু একটু বোল্ড আকারে, কিছু একটু বাঁকা আকারে, কিছু একটু এখানে বিভিন্ন নাম আছে, কিন্তু প্রত্যেকটা লেখার স্টাইল একটা নাম আছে। যেমন একটা জনপ্রিয় নাম আছে টাইমস নামে কি আছে? একটা ফেজ আছে। এরকম অনেক ফেজ রয়েছে। যেমন আরেকটা ফেজ আছে এরিয়াল নামে একটি ফেজ আছে। এরকম অনেক ফেজ আছে। এই যেই স্টাইলটা তুমি লিখতে চাও, ওই লেখাটা কোন স্টাইলে থাকবে, ওই ফন্টটা কোন স্টাইলে থাকবে, এটা কোন একটি ফেজ অ্যাট্রিবিউটে আমরা লিখি। কীভাবে লিখি তা আমরা দেখাবো। আসলে তোমাদেরকে প্রথমে হচ্ছে নামগুলো বলে দিচ্ছি, তারপর পরবর্তী আমরা সাইজ এটা কোন সাইজ হবে, এটাকে 3 সাইজ হবে, 4 সাইজ হবে, 5 সাইজ হবে, না 6 সাইজ হবে, কোন সাইজে আমরা লিখতে চাই, এটা কি দেবো? এটা হচ্ছে আমরা সাইজ অ্যাট্রিবিউটের মাধ্যমে দেব। এবং 3 নাম্বার আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে ফন্টের কালারটা কি হবে, কালারটা কি রেড হবে না গ্রিন হবে না কি হবে, এটা আমরা কি করি? এই কালার অ্যাট্রিবিউট দিয়ে লিখি। আচ্ছা, এবার আমরা একটা বিস্তারিত একটা লিখি। যেমন আমরা লিখবো ঢাকা। এই ঢাকা কী করবো? লিখবো, যার কালার হবে কি, এটা হবে রেড কালার এবং তার সাইজ হবে 10-এর। এবং আর কি থাকতে পারে, এর ফেজের স্টাইল হবে কি? ফেজের স্টাইল দেবো আমরা এরিয়াল স্টাইলে লাগবে। এটা কোডিং করার জন্য তোমরা কি করো, তোমাদের এটা অবশ্যই বডির ভিতরে থাকবে। কি থাকবে? এই বডি কলাম। আচ্ছা, কোন ট্যাগের ভিতরে দেখবো? এটা আমাদের থাকবে ফন্ট ট্যাগের ভিতরে। আমরা লিখি ফেস। আমরা কোনটা লিখি? প্রথমে লিখি ফেসটা কেমন হবে লেখার, ফেস। তারপর সমান দেই, কোন ফেজ থাকবে? এরিয়াল ফেজ থাকবে। প্রশ্ন দিয়ে দেবে তোমাদের কোন ফেজ থাকবে। এরিয়াল। এবং এই অ্যাট্রিবিউট সবসময় তোমাদের কী হবে? ক্রোনের ভিতরে এভাবে কমার ভিতরে আটকে দিতে হবে। আচ্ছা, তারপর থাকবে কি? সাইজ কোন সাইজ? 10। তা তো বলেই দিয়েছে কোন সাইজ, 10। আচ্ছা, তারপর কি? তারপর আমরা দেব কালার কোন কালার বলছি? রেড। আমাদের শেষ, ফেজের কাজ শেষ। আমাদের কি করতে হবে এখন? এই ফন্টটাকে কী করতে হবে? এটাকে তো আমাদের ফন্ট ট্যাগের আলোচনা। ফন্টটাকে কী করতে হবে? ক্লোজ করতে হবে। ফন্টটাকে ক্লোজ করতে সর্বশেষে কী ক্লোজ করতে হবে? বডি ক্লোজ করতে হবে। ওকে, এই হচ্ছে আসলে ফন্ট ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা। ওকে, আমরা পরবর্তীতে চাই। আচ্ছা, এবার আমরা আলোচনা করব লিস্ট ট্যাগ নিয়ে। লিস্ট ট্যাগ কি? আসলে আমরা কোনো কিছু অনেক সময় আমাদের লিস্ট করার প্রয়োজন পড়ে। যেমন আমরা যদি আমার এখন এই মুহূর্তে আমার কী প্রয়োজন, এটা যদি আমি একটা লিস্ট করি, পেন, আমার একটা কলমের প্রয়োজন, 2 নম্বরে আমার কিছু বইয়ের প্রয়োজন, তারপর কি আমার একটি বলের প্রয়োজন, এগুলো যদি লিখি, যেমন একটা লিস্ট করলাম, আমার একটি ব্যাটের প্রয়োজন, এই জন্য এই লিস্ট করলাম। এই লিস্টটা তুমি ওয়েবসাইটে আসলে কীভাবে করবা, এই লিস্টটা তুমি কী করবা ওয়েবসাইটে কীভাবে করবা, এটার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তাকে বলে লিস্ট ট্যাগ কি? এটার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তাকে বলে লিস্ট ট্যাগ কীভাবে লেখে? তারপর কী করে? এই লিস্টটাকে লিস্টটাকে আসলে 3 প্রকার আছে সাধারণত: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে ডিসক্রিপশন লিস্টের প্রশ্ন তো আসে না, আমি দেখি নাই বললেই চলে। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টই বেশি জনপ্রিয় এবং এটাই
আসে। এটা প্রথম যদি আমি অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করি, প্রথমে কোন লিস্ট, অর্ডার লিস্ট নিয়ে একটু আলোচনা করি। অর্ডার লিস্ট, আচ্ছা, অর্ডার লিস্ট হচ্ছে, অর্ডার বলতে বুঝছে যে একটা ক্রমও থাকবে। এই যে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে কি, এটা একটা ক্রম আছে, একটা অর্ডার আছে। তারপর হয়তো অত থাকতে পারে এ বি দিয়ে, এ বি সি, এগুলো না থাকতে তুমি রোমান সংখ্যা দিয়ে লিখতে পারো, 1 2 3 4, এভাবেও থাকতে পারে। এটা কি থাকবে তোমাদের, একটা অর্ডার থাকবে। এটাকে কী বলে, অর্ডার লিস্ট। এই আকারে যদি কোনো লিস্ট থাকে তাকে বলে অর্ডার লিস্ট। এবং এটা আমরা লিখবো আমাদের ওয়েবসাইটে। প্রথমত বডির প্রয়োজন পরে আমাদের বডি দিলাম। তারপর আমরা কোনটাকে লিখতে চাচ্ছি, আসলে অর্ডার লিস্টটা একটি লিখতে চাচ্ছি। আমরা দেব অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট দিলাম। তারপর তুমি আসলে এই যদি 1 2 দিয়ে লেখা 1 2 3 4, তুমি ইচ্ছা করলে প্রথম তোমার অর্ডার লিস্টে শুরু হতে পারে 3 দিয়ে, তারপর থাকবে 4, তারপর থাকবে 5। তুমি কোনটা থেকে আসলে স্টার্ট করবা, কোনটা থেকে, এটা কি একটা অ্যাট্রিবিউট, এটা কি একটা অ্যাট্রিবিউট। আমি তোমাদের START, স্টার্ট আসলে কী দিয়ে স্টার্ট করবা, অন দিয়ে স্টার্ট করবা। লেখাটা কী দিয়ে স্টার্ট হবে, অন দিয়ে স্টার্ট হবে। আচ্ছা, লেখাটাকে তুমি অন দিয়ে স্টার্ট করবা। তারপর আমরা এই ওপেনিং ট্যাগটাকে কি, অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগটাকে লিখলাম এইভাবে। তারপর হচ্ছে আমাদের কি, লিস্ট। তারপর আমাদের মেন লিস্ট কি, প্রথম লিস্টে কি, 1 নম্বরের প্রথম লিস্ট হচ্ছে আমাদের পেন। তারপর কি, এই লিস্টটা কী করবা, ক্লোজ করবা। এই লিস্টে ক্লোজ করবা। তো তোমার 2 নম্বর লিস্ট কি, 2 নম্বর লিস্ট হচ্ছে বুক। কী করলা তুমি, বুক লিস্টটাকে ক্লোজ করলা। তা তোমার 3 নম্বর লিস্টে ছিল কি, 3 নম্বর লিস্টে ছিল বল। তারপর কী করলা, এইটাকে বলটাকে ক্লোজ করলা। তোমার 4 নম্বর লিস্টে ছিল কি, এলআই লিস্ট, এটাকে এইভাবে লিখি, ব্যাট। তারপর আমাদের সবগুলো লিস্ট লেখা শেষ। তুমি এটাকে অর্ডার লিস্টের ওপেন যেটা দিয়ে করছিল ওইটাকে কী করবা, ক্লোজ করবা। ওয়েলটাকে আবার কী করবা, ক্লোজ করবা। তোমার অর্ডার লিস্ট ক্লোজ করা শেষ। এবং সর্বশেষে তোমরা বডি আমাদের অবশ্যই ক্লোজ করার প্রয়োজন পড়বে। এই যে তুমি এটাকে লিখলে, ওকে। এটা আসলে আমাদের ওয়েবসাইটে কীভাবে শো করবে, তোমাদের এই ওয়েবসাইটে আসলে কীভাবে শো করবে, এটা ওয়েবসাইটে এইটা লেখার পর 1 নম্বর দিয়ে, 1 নম্বর আমাদের কী থাকবে, 1 নম্বরে দিয়ে আসবে পেন। তারপর 2 নম্বরে দিয়ে আসবে কি, বুক। এবং আমার 3 নম্বর দিয়ে আসবে বল। এবং 4 নম্বর দিয়ে আসবে ব্যাট। ওকে, এটা এইভাবে আসলে থাকবে। আচ্ছা, এটাকে তুমি যদি 1 নাম্বার দিতে চাও না, আসলে তুমি এমন একটা লিস্ট করতে চাও যে যার শুরু হবে কত নাম্বার দিয়ে, তার শুরু হবে 8 নাম্বার দিয়ে। 8 নাম্বার তুমি একটা লিস্ট করলা, এটা কফি। তারপর তুমি 9 নাম্বার দিতে চাও, 9 নাম্বারে দিলা চা, মিল্ক, টি। এবং 10 নাম্বারে দিলে তুমি কি, মিল্ক। এই লিস্টটা তুমি কি করতে চাচ্ছ, কোডিং করতে চাচ্ছ, বা এই লিস্টটা তুমি লিখতে চাচ্ছ। তখন কী করবা, আমাদের শুরুতে আমাদের কী দিতে হবে, বডি তো অবশ্যই দিতে হবে, দিলা বডি। তারপর কি, এটা কি লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট। ওই তুমি ওপেন করলা, এটা স্টার্ট হবে কি দিয়ে, স্টার্ট কি দিয়ে হবে, এটা স্টার্ট হবে দিয়ে। এটাকে তোমার কি ওপেন করা শেষ, তুমি তারপর কি লিস্টগুলো লেখো। ওপেন করা শেষ, তুমি লিস্টগুলো লেখো। লিস্ট কি, লিস্টের প্রথম 1 নম্বর লিস্ট কি, 1 নম্বর লিস্ট হচ্ছে কফি। 1 নম্বর লিস্ট কি, 1 নম্বর লিস্ট হচ্ছে কফি। তারপর কী করবো, তুমি এই কফি লিস্টটাকে ক্লোজ করবা। তোমার 2 নম্বর লিস্ট কি, 2 নম্বর লিস্ট ছিল কি, টি। তারপর কী করবা, তুমি এই 2 নম্বর লিস্টটাকে ক্লোজ করলা। তারপর 3 নম্বরে ছিল মিল। তারপর কী করলে, তুমি এটাকে ক্লোজ করলা। তোমার সব লিস্ট লেখা শেষ। তারপর অর্ডার লিস্টের ওয়েলটাকে কী করবা, তুমি ক্লোজ করবা। সবশেষে ক্লোজ করবা কি, বডি। ওকে, এই হচ্ছে আমরা এই যে এইটুকু
যদি তুমি লিখতে চাও আমাদেরকে এইভাবে লিখতে হবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তুমি যদি এই অন টু না দিয়ে, তোমার ইচ্ছা তুমি অন টু দিবা না, তুমি দিবা কি দিয়ে? এই লেখাটাই লিখবা, কিন্তু শুরুতে থাকবে তোমার কি এ, এ দিয়ে থাকবে কফি, বি দিয়ে থাকবে টি, এবং সি দিয়ে থাকবে কি মিল। এই লেখাটা তুমি এইভাবে লিখতে চাচ্ছ, তখন কি করবা? তখন বডি দেবা, বডি দিলা, তারপর কি দেবা? কি লিস্ট? অর্ডার লিস্ট। এটা কি একটা অর্ডার লিস্ট? এবিসি, এটা ক্রমত, অবশ্যই এটা কি একটা ক্রমত থাকবেই। তারপর এখানে আমরা লিখবো ওয়েল, লেখার পর আমরা লিখবো এটার অ্যাট্রিবিউট হবে টাইপ। কোন অ্যাট্রিবিউট হবে? টাইপ, টিওয়াইপি। টাইপ দিয়ে কী দিয়ে শুরু করতে চাচ্ছ তুমি? কী দিয়ে শুরু করতে চাচ্ছ? সরি, কী দিয়ে শুরু করতে চাচ্ছ? এখানে তুমি আসলে শুরু করতে চাচ্ছ শুরুতে এ, এইটা ক্লোজ করলা, তারপর তুমি লিস্টটা লিখলা। লিস্ট ওখানে কফি, কফি, তারপর কী করলা? লিস্টে কফির লিস্টটা ক্লোজ। তারপর আবার দ্বিতীয় নাম্বার লিস্ট কোনটা? আমাদের পরের নাম্বার লিস্ট হচ্ছে টি, তারপর কি এই লিস্টটা ক্লোজ। তারপর পরের নাম্বার হচ্ছে আমাদের মিল্ক। আমরা অর্ডার লিস্টটাকে কী করতে হবে? ক্লোজ করতে হবে। তারপর কী ক্লোজ করতে হবে? বোর্ডে কী ক্লোজ করতে হবে। ওকে, এইটা হচ্ছে তোমার এই টাইপ দিয়ে এ দেওয়ার কারণে এটা হচ্ছে এ থেকে শুরু হবে। যে কটা লিস্ট দেবা তুমি, এ বি সি ডি ই এফ জি, এভাবে শুরু হবে। তুমি যদি এই টাইপের পরিবর্তে তুমি যদি টাইপ চেঞ্জ করো, তুমি তো টাইপ ইচ্ছে করলে চেঞ্জও করতে পারবা। কী করতে পারবা? তুমি যদি অন্য টাইপ দিতে চাও, যেমন এখানে তুমি যদি রোমান সংখ্যার অন দিয়ে শুরু করো, পরবর্তীগুলো কী হবে? সব এই রোমান সংখ্যার 2 থাকবে, তারপর লিস্ট আসবে 3, তারপর আসবে 4। তুমি যা দিয়ে শুরু করো কী করবে? ওইভাবে থাকবে। তুমি যদি এভাবে লিখতে চাও লিখতে পারো। এটা হচ্ছে আমাদের কি ট্যাগ? এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট ট্যাগ। ওকে, এখন আমরা দেখব আনঅর্ডার লিস্ট ট্যাগ। এখন আমরা দেখব কি আনঅর্ডার লিস্ট ট্যাগ। আনঅর্ডার লিস্ট ট্যাগ। আনঅর্ডার লিস্ট শুরু দিয়ে বলছি যেগুলো অর্ডার থাকবে না, যেমন এই বক্স আকারে থাকতে পারে, বা অথবা কি আকারে থাকতে পারে, সার্কেল আকারে থাকতে পারে, বা ডিজাইন, বিভিন্ন ডিজাইন আকারে থাকবে। একেবারে তাকে বলে আনঅর্ডার লিস্ট ট্যাগ। আচ্ছা, এই তোমরা স্কোয়ার দিয়ে লিখি। স্কোয়ার দিয়ে কী ছিল আমাদের? কফি, টি, তারপর ছিল কি মিল্ক। এইটাকে তুমি কী চাচ্ছ? এটাকে তুমি কোডিং করতে চাচ্ছ আনঅর্ডার লিস্ট। এটা কোডিং করার আমরা কীভাবে করবো? শুরুতে আমরা তো বডিতে অবশ্যই দেবো, বডিতে অবশ্যই দেবো। এটা কী ট্যাগ? এটা অর্ডার লিস্ট ট্যাগ না আনঅর্ডার লিস্ট ট্যাগ? এটা একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ট্যাগ। ওকে, এই ট্যাগটা কী ট্যাগ? আনঅর্ডার লিস্ট ট্যাগ। ওকে, আচ্ছা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন এটা হয়ে গেছে আমাদের বর্তমানে ডিস্ক। এই আর এটা কি? এটা সার্কেল, আর এটা হচ্ছে স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে স্কোয়ার, আর এটা হচ্ছে সার্কেল। আর আমরা এই যে এটা দিচ্ছি, এই চিহ্নটাকে বলে ডিস্ক। ওকে, আমরা আনঅর্ডার লিস্ট ওপেন করলাম। এখন আমাদের টাইপ কি আসলে? কোন টাইপের ডিজাইন দিয়ে আমরা অর্ডার লিস্ট করছি? আচ্ছা, একটু এটা কোথায় রাখবো? এটাকে আসলে একটু উপরে উঠে উঠিয়ে দেবো। এখানে থাক। আচ্ছা, আমাদের টাইপ কি? আমরা কোন টাইপ দিয়ে আনঅর্ডার লিস্টটি তৈরি করেছি? আমরা আনঅর্ডার লিস্টটি তৈরি করেছি ডিস্ক কি দিয়ে? ডিস্ক। এটা এখানে আমরা লিখে দেব ডিআই ডিস্ক। আমাদের ওপেন করা শেষ। আমাদের লিস্টের 1 নম্বরে কি? 1
নম্বর হয়েছে কফি। তারপর আমরা লিস্টটাকে ক্লোজ করব। তারপর আমরা 2 নম্বর লিস্ট কি, 2 নম্বর লিস্ট হচ্ছে টি, আমরা এটাকে ক্লোজ করব। আমাদের 3 নম্বর লিস্ট হচ্ছে মিল্ক। তারপর আমরা কি করলাম, মিল্কটাকে ক্লোজ করব। এবং সর্বশেষ আমরা আনঅর্ডার লিস্টার ওপেন করেছি, আনঅর্ডার লিস্টে কী করতে হবে, ক্লোজ করতে হবে। তারপর কি ক্লোজ করতে হবে, আমাদের বডি ক্লোজ করতে হবে। এই হচ্ছে কি আমাদের আনঅর্ডার লিস্টের ট্যাগ। এই আনঅর্ডার লিস্টের শুধু পার্থক্য থাকবে এই টাইপের জায়গা। আমরা এটাকে এই যে ডিস্ক টাইপ দিয়ে করছি, তুমি এটা করলে সার্কেল দিয়ে করতে পারবা, তুমি চাইলে এটাকে বক্স দিয়ে করতে পারবা, তুমি চাইলে এটাকে কী করতে পারবে, ট্রায়াঙ্গেল ত্রিভুজ দিয়ে করতে পারবা, বা এটাকে তুমি আরও অনেক কিছু অনেক ডিজাইন দিয়ে করতে পারো। তুমি এটাকে এক্সট্রা ডিজাইন দিয়ে করতে পারবা। তোমার লিস্টটা আসলে আনঅর্ডার লিস্টটা যেই ডিজাইন দিয়ে করা দরকার, তুমি শুধু টাইপের সামনে ওটা লিখে দেবা। তুমি কোথায় লিখে দেবো, শুধু টাইপের সামনে। এটা হচ্ছে আমাদের কি আনঅর্ডার লিস্ট ট্যাগ। ওকে, আমরা অর্ডার লিস্ট দেখলাম, আনঅর্ডার লিস্ট দেখলাম। এখন আমরা সামনে আরেকটি ট্যাগ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা তোমাদের সামনে আলোচনা করব ইমেজ ট্যাগ নিয়ে। তোমরা ইমেজ নাম শুনেই বুঝতে পারছো যে না, এখানে আমরা ওয়েবসাইটের ছবি বা পিকচার সংযোজন করব। আমরা যদি আমাদের ওয়েবসাইটে ছবি বা পিকচার সংযোজন করতে চাই, তখন আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব। ধরো আমার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ধরো অনলাইন ব্ল্যাকবোর্ডের নামে আমাদের কী আছে, একটি ওয়েবসাইট আছে। যখন যদি অনলাইন ব্ল্যাকবোর্ডে আমরা অনলাইন ব্ল্যাকবোর্ডের লোগোটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাই, তখন আমরা কী করব, তখন আমরা এই ইমেজ ট্যাগের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে, এই অনলাইন ব্ল্যাকবোর্ড ওয়েবসাইটে আমরা কী করব, আমাদের ইমেজ সংযোজন করব। এই ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা ইমেজ সংযোজন করব। আচ্ছা, ইমেজ ট্যাগের কিছু সিম্পল কথা, ইমেজ ট্যাগের কিছু বেসিক কথা তোমাদেরকে শুরুতে বলে রাখি। ইমেজ ট্যাগটা হচ্ছে আমরা লিখি IMG। ইমেজ ট্যাগটা আমরা এইভাবে লিখি। ইমেজ ট্যাগটা হচ্ছে একটি এমটি ট্যাগ, যার শুধু ওপেনিং আছে। ইমেজ ট্যাগের কী আছে, শুধু ওপেনিং আছে। ইমেজ ট্যাগের শুধু ওপেনিং আছে। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নেই। যেইটাকে শুধু ওপেনিং থাকে, ক্লোজিং থাকে না, তাকে এমটি ট্যাগ বলে, আমরা এটা জানি। এবং ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট, বেশ কয়েকটি অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট যদি তোমাদেরকে দেখায়, ইমেজ ট্যাগের প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, যাকে সংক্ষেপে বলা SRC, মানে হচ্ছে কি সোর্সকে সংক্ষেপে লেখা হয় SRC দ্বারা। আমাদের ইমেজ ট্যাগের 2 নম্বর অ্যাট্রিবিউট হচ্ছে হাইট এবং ওয়াইড। হাইট এবং ওয়াইড, সরি, হাইট এবং আমাদের পরবর্তী অ্যাট্রিবিউট হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, যাকে আমরা সংক্ষেপে লিখি ALT। এই অল্টারনেটিভ টেক্সটকে আমরা সংক্ষেপে লিখি ALT। এখন এই প্রতিটা অ্যাট্রিবিউটকে নিয়ে যদি আমি আলাদা আলাদাভাবে আলোচনা করি, দেখো সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় আসলে আমাদের পিসির বা আমরা যেই ডিভাইসটি দিয়ে কোডিং করব, ওই ডিভাইসের কোথায় কী নামে আমাদের ইমেজটি সেভ করা আছে, আমরা ওই নামে আমরা কোডিং করার পর, সোর্স লিখে কোডিং করার পর আমাদের ওয়েবসাইটে এই ইমেজটি সংযোজন হবে। এবং দ্বিতীয় যে অ্যাট্রিবিউট আছে হাইট এবং ওয়াইড। হাইট এবং ওয়াইড কিসের জন্য, হাইট এবং ওয়াইড হচ্ছে আমাদের পিকচারটা কতটুকু হাইট হবে, কত পিক্সেল হাইট হবে এবং কত পিক্সেল ওয়াইড হবে, এটা আমরা দেই হাইট এবং ওয়াইড অ্যাট্রিবিউট দ্বারা। এবং আমাদের আছে অল্টারনেটিভ টেক্সট। আমরা যদি ইমেজের ওখানে কিছু লিখতে চাই, যখন ইমেজটি শো করবে না, তখন অল্টারনেটিভ টেক্সটে যা লিখবো ওইটা কী করবে, তখন শো করবে। ইমেজটা যদি কোনো কারণে শো না করে, অল্টারনেটিভ টেক্সটে যা লেখা থাকবে তখন তা কী করবে, আমাদের সামনে শো করবে। এবং তোমাদের ইমেজ, আমরা যে ইমেজটা ওয়েবসাইট আসলে অ্যাড করবো, ওটা কি হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। তোমরা আসলে জানো যে আমরা সচরাচর যে ইমেজ টাইপটা ব্যবহার করি তাকে বলে কি জেপিজি। আমরা কোন টাইপের ইমেজ ব্যবহার করি, জেপিজি। এবং জেপিজির ফুল মিনিং তোমরা সবাই জানো, যাকে বলে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জেপিজির মিনিং কি, জেপিজির মিনিং কি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ।
এটা কি জেপিজি এবং আরও অনেক ফরম্যাটের ছবি আছে, যেমন পিএনজি। পিএনজি যখন কি সে ব্যাকগ্রাউন্ডে থাকে না, যেমন পিএনজি সব জায়গায় যে কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসানো যায়, এজন্য একে বলে কি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পিএনজিকে কী বলে? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। আরেকটা তোমাদের জেপিজি ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাট আছে, আরও অনেক ফরম্যাট আছে। আরেকটা ফরম্যাট আছে জনপ্রিয়, হচ্ছে জিপ ফরম্যাট বলে। কি ফরম্যাট? জিপ ফরম্যাট। জিপ ফরম্যাট এবং আরও বেশ কয়েকটি ফরম্যাট আছে। তাদের মধ্যে আরেকটা আসলে বিএমপি। এই ফরম্যাটের ফুল মিনিংগুলো কী করবো তোমরা? একটু এমসিকিউর জন্য ফরম্যাটের ফুল মিনিংগুলো কী করবা তোমরা? মুখস্থ করে নিবা। ওকে, বুঝতে পারছো? আমরা যদি একটি ইমেজ আমরা কী করি, একটা ইমেজ যদি আমরা সংযোজন করে দেখাই দেন কীভাবে কোডিং করে একটি ইমেজ সংযোজন করতে হয় ওয়েবসাইটে। ধরো তোমার একটি ইমেজ আছে, তোমার কম্পিউটারে একটি ফাইল আছে, যেখানে একটি ইমেজ আছে, যার নাম ধরো কী নামে আছে, ধরো photo001 photo001 নামে ডট, তোমার ইমেজটা হচ্ছে কি জেপিজির ইমেজ, তোমার ইমেজটা জেপিজির ইমেজ। ধরো তোমার কম্পিউটারে photo001 ডট জেপিজি নামে কি আছে, একটি ইমেজ আছে। এই ইমেজটা তুমি তোমার ওয়েবসাইটে কী করবা? ওয়েবসাইটে বসাবা, যার হাইট কত? হাইট দেবা 300 পিক্সেল এবং ওয়াইড দেবা 200 পিক্সেল। এরকম তুমি একটা কী করতে চাচ্ছ, তোমার ওয়েবসাইটে তুমি যেই ইমেজটা বসাবা সেটা তোমার কম্পিউটারে কি নামে সেভ করা আছে? photo007 ডট জেপিজি এবং তোমার ওয়েবসাইটটা হবে হাইট হবে 200 পিক্সেল এবং ওয়াইড হবে কি, হাইট হবে তোমার 300 পিক্সেল এবং ওয়াইড হবে 200 পিক্সেল। এই ইমেজটা তুমি কীভাবে তোমার ওয়েবসাইটে প্রদর্শন করাবা? আমরা ওয়েবসাইটটা তো অবশ্যই এটা তো বডির ভিতরে থাকবে। আমরা বডি থেকে যদি শুরু করি, আচ্ছা আমরা এবার এই তোমার কম্পিউটার photo001.jpg নামে যে ইমেজটি সেভ করা আছে এবং ওই ইমেজটি আমরা আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করাবো, যেটা 300 পিক্সেল হচ্ছে হাইট এবং 200 পিক্সেল হচ্ছে ওয়াইড। আসো ইমেজটা আমরা কীভাবে ওয়েবসাইটে বসাবো। এটা তো অবশ্যই বডির ভিতরে থাকবে। কোথায় থাকবে? বডির ভিতরে থাকবে। তারপর কি আমরা এই ইমেজটা একটা ওপেন করব ইমেজ, এবং শুরুতেই আমরা জানো সোর্সটা কোথায় ইমেজটা আছে, এই সোর্সটা দিতে হবে। এসআরসি দিয়ে তোমাদের সোর্সটা দিতে হবে। ইমেজটা কোথায় আছে? ইমেজটা আছে photo001 ডট জেপিজি। এখানে তোমার ইমেজটা আছে। এটা হচ্ছে সোর্স লিখে তোমাদের photo001 লেখাটা লিখতে হবে, যেখানে তোমার যেই নামে তোমার ইমেজটা তোমার কম্পিউটারে সেভ করা আছে। তারপর তুমি কী দিতেছ? তারপর তোমার দিতে হবে, তারপর তোমার হাইটটা দিতে হবে। তারপর কী দিতে হবে? তোমার হাইটটা HEIGHT হাইট। কত পিক্সেল তোমাদের হাইট দেবা তোমরা 300 পিক্সেল। এটা প্রশ্নে দেওয়া থাকবে কত পিক্সেল তুমি হাইট দিতে চাও, এবং তুমি ওয়াইড দেবা কত পিক্সেলের। এই যে এটা তো আমি আমার জায়গায় সংকটের জন্য এক লাইনে লিখছি না, কিন্তু তোমার এক লাইনেই লিখতে হবে। এটা কিন্তু সব এক লাইনে লিখতে হবে। তারপর ওয়াইড কত পিক্সেল? ওয়াইড হচ্ছে তোমার 200 পিক্সেল। ওকে, ওয়াইড কত পিক্সেল? ওয়াইড হচ্ছে তোমার 200 পিক্সেল। তারপর কী করছে? এটা কিন্তু সব ইমেজটাকের ওপেনিংয়ের ভিতরে আমরা সব কিছু লিখছি। এই আমাদের ওপেনিং শেষ, ইমেজটাকের ওপেনিং শেষ, এর কোনো ক্লোজিং নেই। ইমেজটাকের কি নেই? কোনো ক্লোজিং নেই। তারপর আমরা কি ক্লোজ করব? তারপর আমরা আমাদের বডি ক্লোজ করে দিচ্ছি। তারপর কী করছি? আমরা বডি ক্লোজ করে দিচ্ছি। আশা করি ইমেজটাকে নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। ইমেজটাকে আমরা আইএমজি দিয়ে শুরু করি, তারপর আমাদের প্রথম থাকে কি সোর্স এসআরসি, তারপর আমাদের কম্পিউটারে যেই নামে এটা কি আছে সেভ করা আছে ওটা লিখি। তারপর আমরা কি দেই? হাইট দেই। হাইটটা আমরা কী করতে চাই? কত পিক্সেল দিতে চাই ওটা দেই। তারপর আমরা কি দেই? ওয়াইড দেই। ওয়াইড হাইট এবং ওয়াইড দেওয়ার পর আমরা কি করি? এটাকে
ওপেনিংটা শেষ করি। ওপেনিং আসলে ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নেই, ইমেজ ট্যাগের কি নেই, কোনো ক্লোজিং নেই, শুধু ওপেনিংয়ের ভিতরে সোর্স এট্রিবিউট আছে, হাইট এট্রিবিউট আছে, ওয়াইড এট্রিবিউট আছে, আরেকটা থাকে কি ALT, এটা কি অল্টারনেটিভ টেক্সট। যদি ইমেজটা কোনো কারণে শো না করে তখন সেখানে কি লেখা আসবে, আমরা যদি এখানে অল্টারনেটিভ টেক্সট দিয়ে ওবি লিখে দিই, ইমেজটা কোনো কারণে শো না করলে ওখানে ওবি লেখা আসবে। বুঝতে পারছো তোমরা? আশা করি ইমেজ ট্যাগ সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়েছে যে ইমেজ ট্যাগ কীভাবে তোমরা ব্যবহার করবে, ইমেজ ট্যাগ। আচ্ছা, এবার আমরা তোমাদের মাঝে আলোচনা করব টেবিল ট্যাগ নিয়ে। আসলে টেবিল ট্যাগ কি? ধরো আমরা যদি একটি টেবিল তৈরি করি, ধরো এই একটি টেবিল তৈরি করলাম, যার এখানে লেখা হচ্ছে A, এখানে লেখা হচ্ছে B, এখানে C, 1 2 3 4 5 6। এই টেবিলটি যে আমরা তৈরি করলাম, এই টেবিলটা কীভাবে আমাদের ওয়েবসাইটে যোগ করব, কীভাবে আমরা ওয়েবসাইটে একটি টেবিল তৈরি করব, তা আমরা এই টেবিল ট্যাগের মাধ্যমে তৈরি করে থাকি। দেখো, আমরা যদি টেবিল তৈরি করতে চাই, আমাদেরকে এই টেবিল ট্যাগটি ব্যবহার করতে হবে। টেবিল ট্যাগের ওপেনিং, ক্লোজিং এবং তার ভিতরে কন্টেন্ট সবই থাকবে। আচ্ছা, টেবিল ট্যাগের যেটা আমরা কীভাবে তৈরি করি তা যদি দেখো, টেবিল ট্যাগের প্রথমে একটি অ্যাট্রিবিউট থাকে যাকে বলে বর্ডার। তাকে কী বলে? বর্ডার। আমরা শুরুতে যখন টেবিলটা একটা ওপেন করে তার ভিতরে বর্ডার দিয়ে দিই। বর্ডার কী জানেন? এটা হচ্ছে আমাদের বর্ডার। কী সাইজের আমাদের কী থাকবে? বর্ডার থাকবে। যে এটা কী সাইজের কী থাকবে? বর্ডার থাকবে। এটা আমরা দিই বর্ডার ট্যাগের মধ্যে। ধরো বর্ডারটা আমরা 2 সাইজের দিলাম। কী দিলাম? 2 সাইজের। টেবিলটা যখন আমরা ওপেন করি, তার ভিতরে আমরা বর্ডার দিয়ে দিই। বর্ডার লিখে সমান সমান দিয়ে এই বর্ডার ওপেন করা শেষ। আচ্ছা, টেবিলটা আমরা কীভাবে তৈরি করব? টেবিলের এগুলো যে তোমার কি কলাম আর এগুলো যে রো, তা তো তোমরা জানো। এগুলোকে কী বলে? রো। পাশাপাশিটাকে বলে রো, এবং সোজাটা এই যে এটা হচ্ছে কি আমাদের কলাম। বুঝতে পারছো? একটা হচ্ছে রো এবং আরেকটা হচ্ছে কলাম। ওকে, আমরা যদি টেবিলটি তৈরি করতে চাই, আমরা সবসময় এই একটি কথা তোমরা মাথায় রাখবা যে রোয়ের জন্য, কিসের জন্য? রোয়ের জন্য আমরা ব্যবহার করি টিআর। রোয়ের জন্য কি ব্যবহার করি? টিআর ট্যাগ। এবং আমাদের কলামের জন্য আমরা ব্যবহার করি টিডি। কলামের জন্য কি ব্যবহার করি? টিডি। এবং আরেকটি ট্যাগ আছে, যেমন হেডিং লেখানোর জন্য, যেমন কোনো কলামের শুরুতে যদি কোনো কলামের যদি হেডিং থাকে, এটা তো বিস্তারিত আলোচনা করবো, এটা আমরা লিখে দিই হেডিংয়ের জন্য আমরা ব্যবহার করি টিএইচ। একটা বেসিক টেবিল তৈরি করার জন্য আমাদেরকে এই কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। রোয়ের জন্য ব্যবহার করি আমরা টিএইচ, এবং কলামের জন্য ব্যবহার করি আমরা টিডি, এবং হেডিংয়ের জন্য ব্যবহার করি টিএইচ, এবং বর্ডার জন্য আমরা টেবিলের ওপেনিংয়ের ভিতরে কী দেই? টেবিল লেখার পর বর্ডার দিই। বর্ডারের সাইজটা যত হবে তত আমরা কী করি? দেই। ওকে, বুঝতে টেবিল তৈরি করি। ধরো একটা টেবিল তৈরি করলাম, এখানে লেখা ধরো A B C 1 2 3 4 5 6। এই টেবিলটা আমরা কী করব? তৈরি করবো। এই টেবিলটা যে টেবিলটা কোথায় তৈরি করবো? অবশ্যই বডির ভিতরে। বডি ছেড়ে আর কোথায় তৈরি করবো? বডির ভিতরে তৈরি করলাম। তারপর কী দিতে হবে? টেবিল। ও আরেকটি কথা তোমাদেরকে ভুলে গেছি, দাঁড়াও আমি বলি। তোমাদের কি টেবিল, ঠিক আছে? টেবিল, এবং টেবিলের ভিতর দেব বর্ডার। কোন সাইজের বর্ডার দেবো আমরা? ধরো 1 সাইজের বর্ডারই দিলাম। টেবিল দিয়ে বর্ডার লেখা। টেবিলটা ওপেন করার পর আমরা আরেকটি ট্যাগ এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে আমাদের ক্যাপশন। কি? সেটা হচ্ছে আমাদের ক্যাপশন।
ধরো আমি একটি টেবিল এখানে গেলে ধর এই একটি টেবিলের উপরে কী নাম থাকবে, টেবিলের উপরে কী নাম থাকবে, তার উপরে থাকছে অনলাইন.বি মানে অনলাইন ব্ল্যাকবোর্ড। এটা হচ্ছে কি টেবিলের ক্যাপশন, টেবিলের উপরে যা থাকবে ক্যাপশনে থাকবে, যা আমরা ক্যাপশন ট্যাগের মাধ্যমে ওইটা দিয়ে আমাদের ক্যাপশনটা দিব। কী দেবো, ক্যাপশনটাকে দিয়ে আমরা ক্যাপশনটা দিব। ধরো আমাদের উপরে দেখানোর জায়গা নাই, ধরো উপরেই লেখা আছে, উপরে ধরো ওবি লেখা আছে, উপরে ওবি লেখা আছে, এটা কিন্তু উপরে সাইডে না, ধরো উপরে। তা এই ক্যাপশনটা উপরে দেওয়ার জন্য আমরা কি করব, ক্যাপশন ট্যাগ দেব। ক্যাপশন, আমাদের ক্যাপশন কি লেখা আছে, ওবি। তারপর কি করব, ক্যাপশনটা আবার ক্যাপশনটাকে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। এই ক্যাপশনটাকে ক্লোজ করলাম। তারপরে আমাদের মেইন টেবিলের কাজ শুরু হবে। প্রথমে মনে রাখবা, শুরুতেই আমরা টেবিলের রো তৈরি করি। কি তৈরি করি, টেবিলের রো তৈরি করি। এটা হচ্ছে কি টেবিলের এই যে নেই, এটা হচ্ছে টেবিলের রো। প্রথমে আমরা টেবিলের রো তৈরি করে থাকি। প্রথমে আমরা কী তৈরি করি, টেবিলের রো তৈরি করে থাকি, ঠিক আছে। আমরা যদি ওকে, তাহলে আমরা প্রথমে রো তৈরি করি, টিআর রো মানে রো তৈরি করে আমরা এই প্রথম লাইনের এই রোটা তৈরি করে ফেললাম। তারপর কি করব, রো তৈরি করার পর ওই রোতে যে কয়টি কলাম থাকবে আমরা প্রতিটি কলাম তৈরি করব। প্রথমে রো তৈরি করলাম, তারপর ওই রোতে যে কয়টি কলাম থাকবে সব কয়টি তৈরি করব। প্রথমে আমরা এই কোন কলামটি আছে, এই কলামটি আছে, এই কলামটি আছে, তারপর লাগবে কলাম তৈরি করে আমরা কি দিয়ে, কলাম তৈরি করে আমরা টিডি দিয়ে, কলাম তৈরি কি দিয়ে, টিডি দিয়ে। প্রথম কলামে আমাদের যা লেখা থাকবে, প্রথম কলামে আমাদের কী লেখা আছে, এ। তারপর কী করতে হবে, এই প্রথম কলামের টিডিটা ক্লোজ করতে হবে। তারপরে দ্বিতীয় কলাম, এই আমাদের প্রথম কলামের কাজ শেষ। তারপরে ওই রোয়ের দ্বিতীয় কলাম, এই রো তো ওপেন করলাম আমাদের প্রথম রোটা, তারপর ওই রোয়ের প্রথম কলাম ওপেন করলাম এবং প্রথম কলামের ভিতরে যা লেখা আছে তা লিখলাম। আমাদের দ্বিতীয় কলাম লিখতে হবে। দ্বিতীয় কলামে আছে কি, প্রথম রোয়ের দ্বিতীয় কলামে আছে বি, আমরা বিটাকে লিখলাম এবং ওপেন করলাম এবং ক্লোজ করলাম, ঠিক আছে। তারপর প্রথম রোয়ের তৃতীয় কলামে কি আছে, সি, সিটাকে লিখলাম আবার ক্লোজ করলাম। এই প্রথম রোয়ের সবগুলো কলাম লেখা শেষ, প্রথম রোয়ের সবগুলো কলাম শেষে আমাদের কি করতে হবে, এই রোটাই ক্লোজ করতে হবে, এই রোটাই ক্লোজ করতে হবে। আমাদের প্রথম রোয়ের কাজ শেষ, আমাদের প্রথম রোয়ের কাজ শেষ, এখানে আমাদের প্রথম রোয়ের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রো নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় রো ওপেন করব, আমরা আমরা দ্বিতীয় রো ওপেন করলাম। আমরা কি করলাম, দ্বিতীয় রো ওপেন করলাম। দ্বিতীয় রোয়ের আমাদের টেবিলটা যদি দেখি, আমাদের দ্বিতীয় রোটা আমরা কি করব, এই দ্বিতীয় রোটা ওপেন করলাম। এই দ্বিতীয় রোয়ের প্রথম কলামে কি লেখা আছে, লেখা আছে অন। দ্বিতীয় রোয়ের প্রথম কলামে কি লেখা আছে, টিডি ব্যবহার করে থাকি। দ্বিতীয় রোয়ের প্রথম কলামে আছে আমাদের অন লেখার পর আমরা এটাকে ক্লোজ করব, আচ্ছা ঠিক আছে। এবং আমাদের দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলামে কি আছে, দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলামে আছে 2, তারপর আমরা এই 2টাকে ক্লোজ করব। তারপর আমাদের দ্বিতীয় রোয়ের তৃতীয় কলামে আছে 3, আমরা এই 3টাকে ক্লোজ করলাম। আমাদের কি শেষ, আমাদের দ্বিতীয় রো, আমাদের এই যে দ্বিতীয় রো আছে, এই দ্বিতীয় রোয়ের কাজ করা শেষ। দ্বিতীয় রোয়ের যে কটি কলাম ছিল, এই প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, প্রত্যেকটি কলাম আমরা লিখে ফেললাম। আমাদের দ্বিতীয় রোয়ের 3টি কলাম লেখার শেষে আমাদের এই রোটাকে ক্লোজ করতে হবে। কি করতে হবে, এই দ্বিতীয় রোটাকে ক্লোজ করতে হবে, আমাদেরকে দ্বিতীয় রোটাকে ক্লোজ করতে হবে। এখন আমরা কি করব, টিআর দিয়ে দ্বিতীয় রোটাকে ক্লোজ করব, টিআর দিয়ে কী করবো, দ্বিতীয় রোটাকে ক্লোজ করবো। আমাদের দ্বিতীয় রো ক্লোজ করা শেষ, আমরা এখানে কী করব, তৃতীয় রো ওপেন করব। কী করব, টিআর দিয়ে তৃতীয় রো ওপেন করলাম। তৃতীয় রো ওপেন করার পর তৃতীয় রোয়ের প্রথম
কি করব, তৃতীয় রোয়ের প্রথম কলাম ওপেন করব। তৃতীয় রোয়ের প্রথম কলামে লেখা আছে 4, তারপর এটাকে ক্লোজ করব। তৃতীয় রোয়ের দ্বিতীয় কলামে কি আছে 5, তারপর এটাকেও ক্লোজ করব। এবং তৃতীয় রোয়ের সর্বশেষ কলামে আছে কি 6, তারপর এটাকে কি করব, ক্লোজ করব। আমাদের কি শেষ, আমাদের এই তৃতীয় রোটাও লেখা শেষ। তারপর তৃতীয় রোটাকে ক্লোজ করতে হবে। আমাদের প্রথম রো শেষ, প্রথম রোয়ের কলামগুলো শেষ, আমাদের দ্বিতীয় রো শেষ, দ্বিতীয় রোয়ের কলামগুলো শেষ, আমাদের তৃতীয় রো শেষ এবং তৃতীয় রোয়ের কলামগুলো শেষ। এখন আমরা আমাদের টেবিলটা শেষ, আমরা শেষে কী করব, টেবিলটাকে ক্লোজ করে দেবো, টেবিলটাকে ক্লোজ করে দেবো। এই হচ্ছে আমাদের টেবিল ট্যাগ, এই হচ্ছে আমাদের টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ, একটা টেবিল তৈরি করার জন্য টেবিলের প্রথমে আমরা বর্ডার দেই এবং টেবিলটাকে ওপেন করি, বর্ডার দিই এবং টেবিলটাকে ওপেন করার পর কী দিই আমরা, বর্ডারের পর কী দিই, বর্ডার থাকে, বর্ডার কত সাইজ হবে তাদের, তারপর দিই ক্যাপশন। প্রথমে বডির ভিতরে আমাদের যাবতীয় কাজ থাকে। আমরা প্রথমে টেবিলটা একটা ওপেন করি এবং টেবিলটাকে ওপেনের ভিতরেই একটি অ্যাট্রিবিউট থেকে বর্ডার। আসলে বর্ডার হচ্ছে আমরা কত সাইজের, বর্ডার হচ্ছে আমাদের এইগুলো, এই যে এগুলো হচ্ছে কি আমাদের বর্ডার। আমরা এই যে এই বর্ডারগুলো কোন সাইজ নেব তা টেবিলের ওপেনিংয়ের ভিতরে বর্ডার লিখে এই সাইজটা লিখে দেই। তারপর আমরা দিই ক্যাপশন। ক্যাপশন হচ্ছে আমাদের এই যে এখানে এই জায়গায় আমাদের টেবিলের উপরে যদি আমাদের কিছু লেখার থাকে আমরা ক্যাপশনের ভিতরে লিখি। ক্যাপশনের ভিতরে ক্যাপশন ওপেন করে ওই লেখাটা লেখার পর ক্যাপশন ক্লোজ করি। তারপর আমরা কি করি, তারপর আমরা রো প্রথম আমরা করি রোয়ের কাজ। প্রথমে কী করি, আমরা রোয়ের কাজ করি, এটা মাথায় রাখতে হবে। আমরা করি প্রথমে রোয়ের কাজ করি। এই রোটা প্রথম আমরা কী করি, প্রথমে কী করি, আমরা এই রোটা, এই রোটা ওপেন করলাম, এই রোটা ওপেন করি। প্রথমে আমরা রোটা ওপেন করি, রো ওপেন করার পর প্রথম রোয়ের যে কলামটা লিখি, প্রথম রোয়ের যে দ্বিতীয় কলাম, তারপর প্রথম রোয়ের যে তৃতীয় কলামটা আমরা তৈরি করি। তারপর আমরা কোথায় যাই, তারপর আমরা যাই আমাদের দ্বিতীয় রোয়ের প্রথম কলাম, দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলাম, দ্বিতীয় রোয়ের তৃতীয় কলাম শেষে আমরা দ্বিতীয় রোয়ের কাজও শেষ করে দিই। তারপর আমরা যাই তৃতীয় রোয়ে, তারপর আমরা তৃতীয় রোয়ে যাওয়ার পর আমরা তৃতীয় রোয়ের এই প্রথম কলাম তৈরি করি, দ্বিতীয় কলাম তৈরি করি এবং তৃতীয় কলাম তৈরি করি এবং তৃতীয় রোয়ের সবগুলো কলাম শেষ করার পর তৃতীয় রোটা ক্লোজ করে দিই। তারপর আমরা টেবিলটাই পুরোটা ক্লোজ করে দিচ্ছি। বুঝতে পারছো? আমি তোমাদের যদি এই সবগুলোটা আবারে দেখাই, আমরা প্রথম কি করছি, বডি তৈরি করছি, বডির পর টেবিলের ওপেনিংয়ের ভিতরে বর্ডার দিচ্ছি, তারপর কি ক্যাপশন দেই। আমাদের টেবিলের উপরে যা থাকবে ক্যাপশন, তারপর কি আমরা একটি রো ওপেন করি, প্রথম রোটি, তারপর প্রথম রোটিতে যে কয়েকটি কলাম থাকে কলামগুলো ওপেন করি। তারপর আমরা দ্বিতীয় রোতে যে কয়েকটি কলাম থাকে কলামগুলো লিখি। তারপর আমরা দ্বিতীয় রো ক্লোজ করি, তারপর তৃতীয় রো ওপেন করি, তৃতীয় রোতে যে কয়টি কলাম থাকে কলামগুলো লিখি, তারপর তৃতীয় রো আবার ক্লোজ করি, সর্বশেষে টেবিলটি আমরা ক্লোজ করে দিই। এই হচ্ছে আমাদের টেবিল ট্যাগের ব্যবহার। এবং টেবিল ট্যাগের আরেকটি স্পেশাল ব্যবহার আমরা সামনে দেখব। এখন দেখবো আমরা টেবিল ট্যাগের একটি স্পেশাল ব্যবহার। টেবিল ট্যাগের একটি স্পেশাল, সব টেবিল তো আমাদের এরকম হবে না, সব টেবিল এরকম হবে না, কিছু ঝামেলাপূর্ণ টেবিলও থাকবে। এবং আমাদের বিশেষ দুইটি টেবিলের অ্যাট্রিবিউট হচ্ছে রো স্পান এবং কল স্পান। আচ্ছা, ধরো আমাদের একটি টেবিল হচ্ছে এরকমের একটি, এটা হচ্ছে কি আমাদের একটি টেবিল। এখানে 1 লেখা, এখানে 2 লেখা, এখানে 3 লেখা, এখানে 4 লেখা, 5 6 7 8 9। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি টেবিল। এই টেবিলটা তো আমরা আগে যেভাবে তৈরি করেছি টেবিলের ওই নিয়মে তৈরি করতে পারবো না। এখানে আমরা আর নতুন একটি অ্যাট্রিবিউট আনতে হবে যাকে বলে কল স্পান এবং রো স্পান। আমরা তোমাদেরকে একটা নিয়ম লিখে দিই। যেমন এই জায়গায় আসলে কি হয়েছে, প্রথম যদি খেয়াল 2 এর জায়গায় কি হয়েছে, এখানে
আসলে কাহিনীটা হয়েছে কি, এখানে 3টি কলাম হইতে পারতো। এখানে কয়টা কলাম হইতে পারতো? এখানে দাঁড়াও, কালারটা চেঞ্জ করে দেখাই তোমাদেরকে। আচ্ছা, এখানে এই দেখো 1 এই 2, এখানে এই যে এইখানে একটা কলাম হইতে পারতো, এইখানে একটি কলাম হইতে পারতো, এইখানে একটি কলাম হইতে পারতো। এখানে কি হইতে পারতো? এখানে আরও 3টি কলাম হইতে পারতো। এই 3টা কলাম হওয়া, এই বক্সটা 3টি কলাম হওয়াকে বাধা দিছে। এই জন্য আমরা যেখানে কলাম হওয়াকে বাধা দেয়, আমরা লিখি কলাম হওয়া বাধা দিলে, কলাম হওয়া বাধা দিলে এখানে বসে কলস্পান। এটা মনে রাখবো, কলাম যেখানে কলাম হওয়ার কথা ছিল কিন্তু কলাম হয় নাই, ওটা আমরা লিখবো কলস্পানের মাধ্যমে। কির মাধ্যমে? কলস্পানের মাধ্যমে। আর এখানে দেখো, এখানে হয়েছে কি জানো, 5-এর কাহিনীটা দেখো। এখানে এই যে এই একটা রো, এই একটা রো, এখানে কী করছে 5 কিন্তু এনে এখানে কী করছে একটাই রো নিছে, কিন্তু এখানে কি হইতে পারতো আরও 2টা, একটা রো হইতে পারতো। এখানে 5টা আসলে কী করছে, এখানে 5টা কী করছে, 2টা রো হওয়াকে বাধা দিছে। রো হওয়াকে বাধা দিলে আমরা ব্যবহার করি রো স্পান। রো হওয়াকে বাধা দিলে আমরা লিখি রো স্পান। এবং রো হওয়াকে এখানে বাধা দিচ্ছে, এই জন্য লিখছি আমরা কি রো স্পান। এবং এখানে কলাম হওয়াকে বাধা দিচ্ছে, এই জন্য আমরা এখানে লিখব কল স্পান। এই কথা দুইটা তোমরা মনে রাখো, এবং আমরা এই টেবিলটা তৈরি করার সময় আরও ভালোভাবে বুঝতে পারবা। ওকে, So 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমাদের এই হচ্ছে কি টেবিল। এই টেবিলটা আমরা কীভাবে তৈরি করব? প্রথমে তো অবশ্যই আমাদেরকে টেবিলটা কোথায় তৈরি করতে হবে? টেবিলটা বোর্ডের ভিতর তৈরি করতে হবে। আচ্ছা, তারপর টেবিল নিতে হবে। টেবিলের বর্ডার থাকবে কত? বর্ডার দ্বারা থাকবে 2। কোন সাইজের বর্ডার থাকবে? 2 সাইজের বর্ডার থাকবে। তারপর বর্ডার, তারপর এখানে একটা ক্যাপশন লেখা আছে। ধরো এখানে একটা ক্যাপশন লেখা আছে। ধরো টেবিলের উপর একটা ক্যাপশন লেখা, তারপর টেবিলের উপরে ধরো একটি ক্যাপশন লেখা আছে। কি আছে? একটি ক্যাপশন আছে। ক্যাপশনটা ধরো অভিনামে একটি ক্যাপশন আছে। তারপর আমরা ক্যাপশনটি লিখবো। তারপর ক্যাপশনটা লেখার পর ক্লোজ করব। ক্যাপশনটি ক্লোজ করা শেষ। তারপর আমরা টেবিলের কাজ শুরু করবো। প্রথমে আমরা এই প্রথম রোটা নিয়ে কাজ করবো। কী করবো? প্রথম রো নিয়ে কাজ করবো। আমরা প্রথম রো তৈরি করে কী দিয়ে? টিআর দিয়ে রো তৈরি করে। টিআর প্রথম রোয়ের প্রথম, তারপর আমরা কলাম তৈরি করবো। প্রথম রোয়ের প্রথম কলাম টিডি। প্রথম রোয়ের প্রথম কলামে আছে কি অন। আমাদের অন লেখা শেষ, অনকে ক্লোজ করা শেষ। এখানে কয়টা কলাম হইতে পারতো? একটা কলাম, 2টা কলাম, 3টে কলাম হইতে পারতো। দ্বিতীয় রো আমাদের প্রথম রোয়ের দ্বিতীয় এই কলামে গিয়ে দেখলাম ওই কলামে আসলে আরও 3টি, মানে ওই আরও 2টি কলাম, ওইটি সহ 3টি কলাম হওয়াকে বাদ। যেখানে হইতে পারতো 3টি, কিন্তু হয়েছে 1টি, বাধা দিছে। এখানে কয়টি কলাম হইতে পারতো? এখানে 3টি কলাম হইতে পারতো। এখানে কয়টি কলাম হইতে পারতো আসলে? এই দেখো, এখানে 1 2 3, এখানে 3টি কলাম হইতে পারতো, কিন্তু 3টি কলাম হওয়াকে কী করছে? বাধা দিছে। কয়টি কলাম হওয়াকে বাধা দিছে? 3টি কলামে। এই জন্য দ্বিতীয় কলামটা যে সময় আমরা ওপেন করব টিএস দিয়ে, তখন ওই দ্বিতীয় কলামের ভিতরে আমরা লিখব কল স্পান লিখে আমাদেরকে এখানে কয়টি কলাম হইতে বাধা দিয়েছে? 3টি। এই 1 2 3, এখানে আমরা কী করছি? 3টি কলাম হইতে বাধা দিছে। এই জন্য কল স্পান দিয়ে দেবো 3।
বুঝতে পারছো? কলেস্পন দিয়ে 3, তারপরে দেবে কি ওই কলামে যা লেখার পর আবার এই কলামটাকে ক্লোজ করে দেবো, শেষ। আমাদের প্রথম রোয়ের কাজ শেষ, প্রথম রোয়ে যা ছিল আমাদের লেখা শেষ। তারপর আমরা কী করব, প্রথম রোটাকে ক্লোজ করে দেবো। কী করবো আমরা, প্রথম রোটাকে ক্লোজ করে দেবো। এই প্রথম রোটাকে আমরা ক্লোজ করলাম। আমরা এবার করব দ্বিতীয় রো ওপেন করব। কী করব, এবার আমরা তোমাদের দ্বিতীয় রোটা ওপেন করব। ওকে, আচ্ছা আমরা পরের পেজে যাই। পরের পেজে আমরা একটা কাজ করি, টেবিলটাকে নিয়ে যাই। আচ্ছা দেখো, আমার টেবিলটা আর একটু নিচে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের টেবিল। আচ্ছা টেবিলের আমাদের সরি, এই টেবিলের আমাদের প্রথম রোয়ের কাজ শেষ। আমরা এবার কী করব, এবার আমরা দ্বিতীয় রোয়ের কাজ করবো। এবার আমরা কী করবো, দ্বিতীয় রোয়ের কাজ করবো। আমরা দ্বিতীয় রো ওপেন করি, দ্বিতীয় রো ওপেন করলাম। দ্বিতীয় রোয়ের প্রথম কলামে কী আছে, 3, এইটা লিখব। দ্বিতীয় রোয়ের প্রথম কলামে আছে আমাদের 3, তারপর এটাকে কী করবো, ক্লোজ করবো। কিন্তু দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলামে গিয়ে আমরা একটা ঝামেলা ফেস করছি। এখানে কী করতো, আরও 2টা রো হইতে পারতো। এখানে কি হইতে পারতো, আরও 2টা, এইখানে একটা রো হইতে পারতো, এখানে একটা রো হইতে পারতো। এখানে দ্বিতীয় কলামের দ্বিতীয় রোয়ে আমরা গিয়ে দেখলাম এখানে আরও কী হইতো, 2টা কলাম রো হইতে পারতো। এখানে কী হইতে পারতো, 2টা রো হইতে পারতো। এই একটা এখানে আরও কী করতে পারতো, 2টা রো হইতে পারতো। কিন্তু এখানে এই 5-এর এই কলামটা, এই ঘরটা, সরি, এখানে 5-এর এই ঘরটা 2টা রো হওয়াকে বাধা দিছে। 5-এর এই ঘরটা কী করছে, 2টা রো হওয়াকে বাধা দিছে। তখন আমরা এখানে এই দ্বিতীয় কলামটা যখন লিখবো, তখন আমরা এই যে এখানে লিখবো কী করাচ্ছে, ও 2টা রো হওয়াকে বাধা দিচ্ছে। কয়টা রো হওয়াকে বাধা দিচ্ছে, 2টা। কয়টা, 2টা। আমরা 2 লিখবো এখানে, রো স্পান দিয়ে 2 লিখবো, কাজ শেষ। তারপর ওই রোয়ের ভিতরে কী আছে, এখানে 5-এর ঘরটি কী করছে, 5-এর ঘরটি 2টি রো হওয়াকে বাধা দিচ্ছে। এই জন্য আমরা কী লিখছি, রো স্পান দিয়ে 2 লিখছি। এখন এই ঘরটিকে, ঘরের ভিতরে কী লেখা আছে, ঘরের ভিতরে 5 লেখা আছে, আমরা 5 লিখলাম। 5টাকে তারপর কী করলাম, এই কলামটাকে ক্লোজ করলাম, এই টিটাকে ক্লোজ করলাম। তারপরে কি, দ্বিতীয় রোয়ের পরবর্তী কলাম হচ্ছে 6 এবং তার পরবর্তী কলাম হচ্ছে 7। ওই দুইটাকে আমরা ওপেন করব, টিডি কি 6, তারপর এটাকে কী করবো, ক্লোজ করব। তারপর কি, টিডি 7, তারপর কী করবো, টিডি এটাকে ক্লোজ করব। তারপর কি, দ্বিতীয় রোয়ের কাজ শেষ। আমাদের কি শেষ, আমাদের দ্বিতীয় রোয়ের কাজ শেষ। দ্বিতীয় রোয়ের কাজ শেষ, আমরা দ্বিতীয় রোটাকে ক্লোজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা পরে আবার এবার আমরা কী করবো, পরের রোটাকে ওপেন করবো। পরের রো ওপেন করার পরের প্রথম কলাম কি, পরের রোয়ের এবং সর্বশেষ রোয়ের প্রথম কলাম কি, 4। তাহলে আমরা 4 লিখব, 4। তারপর এটাকে কী করবো, ক্লোজ করবো। তারপরে কোনটা, দ্বিতীয় কলাম, পরের রোয়ের পরের কলাম কোনটা, পরের রো সর্বশেষ রো হচ্ছে 3, এর পরের কলাম, প্রথম কলাম তো 4 এবং তার পরের কলাম হচ্ছে 8 এবং তার পরের কলাম হচ্ছে 9। এই দুইটাকে আমরা এখন লিখব। আচ্ছা, পরের পর হচ্ছে আমাদের কি 8, এটাকে ক্লোজ করলাম। তারপর হচ্ছে আমাদের 9, তারপর এটাকেও ক্লোজ করলাম। সব ক্লোজ করা শেষ, আমাদের এই রোটাও ক্লোজ করে দেবো। রোটা ক্লোজ করা শেষ, আমাদের পুরো টেবিলটাই হয়ে গেল। তারপরে আমরা কী করবো, টেবিলটাকে ক্লোজ করে দেবো। এটা হচ্ছে তোমাদের রো স্পান এবং কল স্পানের ব্যবহার, বুঝতে পারছো? যেটাকে এখানে কী করছে,
এই যে এই জায়গায় এখানে আমাদের কী করছে, 3টা কলাম হওয়াকে বাধা দিছে। এই জন্য আমরা কলেজ পান দিয়ে 3 লিখছি, কলেজ পান সমান সমান 3। আর এই যে এই জায়গায় 2টা রো হওয়াকে বাধা দিচ্ছে, তো এই জন্য আমরা কী লিখছি, রো স্পান দিয়ে 2 লিখছি। যেখানে তো আমরা কলাম হওয়াকে বাধা দিবে সেখানে কলেজ পান দিয়ে যতটি কলাম হওয়াকে বাধা দিছে ওই নাম্বারটি লিখবে। এখানে যেখানে যতটি রো হওয়ার কথা ছিল ওই নাম্বারটি লিখবা রো স্প্যান দিয়ে। আশা করি কলেজ পান রো স্প্যান এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমাদের সাথে আমরা আলোচনা করব হাইপারলিঙ্ক ট্যাগ নিয়ে। হাইপারলিঙ্ক ট্যাগ, আসলে হাইপারলিঙ্ক ট্যাগের পদ্ধতিটা কি, হাইপারলিঙ্ক ট্যাগে আসলে কী কাজ করা হয়। এই ট্যাগটা দ্বারা বা এই পদ্ধতি দ্বারা কোনো ওয়েবসাইটের টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও বা ডকুমেন্টের সাথে তোমার অন্য কোনো ওয়েবসাইটের বা একই ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে একটা সংযোগ তৈরি করা হয়। এইটা এই হাইপারলিঙ্ক ট্যাগ দ্বারা করা হয়। সংযোগটা তৈরি করা হয় বলতে, যেমন এই ধরো আমাদের একটা ওয়েবসাইট আছে, অনলাইন ব্ল্যাকবোর্ডের কী আছে, একটা ওয়েবসাইট আছে। এখানে আমি একটা লেখা লিখব, ধরো লেখা লিখলাম ফেসবুক। এই ফেসবুক, এখানে আমি চাচ্ছি এখানে এমন একটা হাইপারলিঙ্ক আমি তৈরি করে দিছি যে এই ফেসবুকে যদি তুমি ক্লিক করো তখন তুমি ডিরেক্ট চলে যাবা অনলাইন ব্ল্যাকবোর্ডের ফেসবুক পেজে। অনলাইন ব্ল্যাকবোর্ডের ফেসবুক পেজে তুমি এখানে এই ফেসবুক লেখার উপরে ক্লিক করছো, তুমি কোথায় চলে গেছো, তুমি চলে গেছো আমার অনলাইন ব্ল্যাকবোর্ড ফেসবুক পেজে। এই পদ্ধতিটাকে বলা হয় হাইপারলিঙ্ক। এই যে তোমরা কোডিংয়ের মাধ্যমে বা ট্যাগিংয়ের মাধ্যমে এই কাজটা হাইপারলিঙ্কের মাধ্যমে করে থাকবা। বুঝতে পারছো হাইপারলিঙ্ক আসলে কী কাজ করা হয়। শুধু এটাকে আমরা টেক্সটের উপরে হাইপারলিঙ্ক করেছি, এটা ইমেজের উপরে হাইপারলিঙ্ক করা যায়, অডিওর উপরে হাইপারলিঙ্ক করা যায়, ভিডিওর উপরে হাইপারলিঙ্ক করা যায়, বা কোনো ডকুমেন্টের উপর হাইপারলিঙ্ক করা যায়। অনেক কিছুর উপরে আসলে হাইপারলিঙ্ক করা যায়। ঠিক আছে, তোমরা হাইপারলিঙ্কের ব্যাপারটা, হাইপারলিঙ্ক কী জন্য করে, হাইপারলিঙ্ক জিনিসটা কি তোমরা আসলে বুঝতে পারছো আশা করি। এখন আমি তোমাদেরকে সামনে দেখাবো কীভাবে আসলে হাইপারলিঙ্ক করা হয়। হাইপারলিঙ্ক করার কিছু সুবিধা আছে, যেমন এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এক ডকুমেন্ট হতে অন্য পেজে খুবই সহজে যাওয়া যায়। যেমন তুমি যদি ধরো এখানে যদি আমি ফেসবুক পেজ না, তোমাকে এখানে দিলাম ধরো আইসিটি অধ্যায়, এখানে লেখা এই আইসিটি 4 অধ্যায় লেখা, আইসিটি 3 অধ্যায় লেখা। তুমি এখানে ক্লিক করার সাথে সাথে তুমি অন্য একটা আমার ওয়েবসাইট বা একই ওয়েবসাইটের অন্য একটা পেজে কী আছে, ধরো আইসিটি 4 অধ্যায়ের নোটগুলো দেওয়া আছে। তুমি কী করছো, তুমি এই খুঁজে বা অনেক চেষ্টা করে ওই জায়গায় পৌঁছাবা। কিন্তু তুমি যদি এক ক্লিকে, তোমার আইসিটি 4 অধ্যায়ের নোট প্রয়োজন, আর তুমি এখানে আইসিটি 4 অধ্যায় লেখা, তুমি এক ক্লিকে আইসিটি 4 অধ্যায়ের নোটের কাছে পৌঁছে যাবা। এটা হচ্ছে হাইপারলিঙ্কের বড় সুবিধা। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে তোমার সময় বাঁচে, এটাও এক ধরনের সুবিধা। আচ্ছা, আশা করি হাইপারলিঙ্ক জিনিসটা বুঝতে পারছো। এবার তোমাদেরকে আমি হাইপারলিঙ্ক কীভাবে, এই ট্যাগিংটা কীভাবে করবা এটা নিয়ে একটা আলোচনা করি। ট্যাগটা আসলে লেখা হবে, প্রথমে তুমি এ লিখবা, তারপর লিখবা HREF, এর মানে এনকোর বোঝার, এইচ রেফ হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স, তারপর সমান সমান দিব, তারপর এখানে তুমি যেখানে যেতে চাও, এখানে কী লিখবা, তুমি যেখানে যেতে চাও ওই ওয়েব পেজের ঠিকানা বা ওয়েবসাইটের ঠিকানা তুমি এখানে লিখবা। ঠিক আছে, ওই ওয়েব পেজের ঠিকানা বা ওয়েবসাইটের ঠিকানা তুমি এখানে লিখবা। তারপর কি করবা, তারপর এটাকে তুমি ক্লোজ করে দিবা। তারপর তুমি কিসের উপর আসলে হাইপারলিঙ্কটা করবা, ধরো তুমি এখানে আমরা এই শুধু FB লেখাটা থাকবে, শুধু FB লেখাটার উপরে হাইপারলিঙ্ক করবো। FB লেখার উপরে যদি তুমি হাইপারলিঙ্ক করো, তারপর তুমি হাইপারলিঙ্কটা ক্লোজ করবা। এই যে এখন তোমার ওয়েবসাইটে কীভাবে থাকবে জানো, তুমি এই যে FB নামে একটি লেখা থাকবে, FB নামে একটি কী থাকবে, লেখা থাকবে। ওই FBর উপরে যখন তুমি ক্লিক করবা, যখন কোনো ভিউয়ার এই FBর উপরে ক্লিক করবে, তখন ডিরেক্ট তুমি এখানে যেই ওয়েবসাইটের ঠিকানাটা দিয়েছিলে, তুমি এই FBর উপরে ক্লিক করার পর তুমি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটা দিয়েছিলে
ডিরেক্ট সেখানে চলে যাবে। আমার কথা বুঝতে পারছো? এই এফবির উপর ক্লিক করার পর, এই জন্য এফবি লেখাটা এখানে দিয়েছি আমরা। এই এফবির উপর ক্লিক করার পর তুমি এইখানে যে ওয়েবসাইটের ঠিকানাটা দিয়েছিলে সেখানে ডিরেক্ট চলে যাবে। আমার কথা বুঝতে পারছো? ওকে, এবার আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, একটি হাইপারলিঙ্ক তৈরি করতে চাচ্ছি যার মাধ্যমে আমরা গুগল সার্চ বারে পৌঁছাবো। আমার ওয়েবসাইটে একটি হাইপারলিঙ্ক করব যেখানে আমরা কোথায় পৌঁছাবো? গুগল সার্চ বারে পৌঁছাবো। এটা করার জন্য ধরো আমরা প্রথমে দেবো তারপর কি দেবো href হাইপারটেক্সট রেফারেন্স। তারপর আমরা কোথায় যেতে চাই? আমরা আসলে যেতে চাই গুগলে। তাহলে গুগলের ঠিকানাটা আমরা দিয়ে দেবো www.google.com। ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আমরা কী লেখার উপর ক্লিক করলে আসলে গুগলে চলে যাবে ওইটাই আমরা দেবো। কী লেখার উপর দিতে পারি আমরা? লিখতে পারো ভিজিট টু গুগল। তারপর কি করবা? এই হাইপারলিঙ্কটা ক্লোজ করবা। এখন ওয়েবসাইটে এরকমটা লেখা আসবে ভিজিট টু গুগল। এই লেখার উপরে যখন কোনো ভিউয়ার্স ক্লিক করবে তখন কী করবে? তাকে সরাসরি গুগল সার্চ বারে পৌঁছে দেবে। এটাকে বলে হাইপারলিঙ্ক। আসলে এটা তোমরা বুঝতে পারছো। ধরো তোমাদের কলেজের ওয়েবসাইটে তো থাকে মাঝে মাঝে, কলেজের ওয়েবসাইট তোমার রেজাল্ট থাকে। কলেজের ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের এখানে লেখা আছে, কী লেখা আছে? ধরো নোটিশ লেখা আছে। এই নোটিশে যদি ক্লিক করো, ধরো আজকে তোমাদেরকে কি নোটিশ দিছে, ওই নোটিশে তোমরা কি যাবে? পৌঁছে দেবো। বা তোমরা যদি রেজাল্ট দেখতে চাও, যদি এরকম একটা হাইপারলিঙ্ক করা থাকে তো তুমি রেজাল্টে ক্লিক করবা, তুমি কোথায় পৌঁছে যাবা? তুমি তোমার রেজাল্টের যেখানে তুমি রেজাল্ট বের করবা সেখানে পৌঁছে যাবো। ধরো এখানে একটি ওয়েবসাইট, যেখানে একটা ওয়েব পেজ আছে, তোমার রোল দেওয়ার প্রয়োজন পড়বে, তোমার আরও যা যা তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে সেখানে তোমাকে কী করবে? নিয়ে যাবে। হাইপারলিঙ্ক আবার দুই ধরনের। এক প্রকার হাইপারলিঙ্ক হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক এবং আরেক প্রকার হাইপারলিঙ্ক হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। ইন্টারনাল হাইপারলিঙ্ক, ইন্টার শব্দের মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে এই হাইপারলিঙ্কে তোমার একই ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্ট করে। তোমার কি এক নাম্বার হচ্ছে তোমার ইন্টারনাল হাইপারলিঙ্ক। এটা হচ্ছে তোমার সেম ওয়েবসাইট বা একই ওয়েবসাইটের তোমার একটা পেজের সাথে কি থাকবে? আরেকটা পেজের কানেক্ট থাকবে। একটা হচ্ছে একই ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের কানেক্ট থাকবে। ধরো 1 নম্বর পেজের সাথে ধরো এখানে 6 নম্বর পেজের একটা কানেকশন বাট হাইপারলিঙ্ক করলা, এটাকে বলে তোমার কি? ইন্টারনাল হাইপারলিঙ্ক। এটাকে কী বলে? ইন্টারনাল হাইপারলিঙ্ক। এবং তোমাদের দ্বিতীয় প্রকার হাইপারলিঙ্ক হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। কি হাইপারলিঙ্ক? তোমাদের দ্বিতীয় প্রকার হাইপারলিঙ্ক হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। এই হাইপারলিঙ্ক এক্সটার্নাল শব্দের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে এখানে হচ্ছে একটি ওয়েবসাইটের সাথে তোমার ভিন্ন আরেকটি ওয়েবসাইটের হাইপারলিঙ্ক করা থাকবে বা লিঙ্ক করা থাকবে, তাকে বলে তোমার কি? এক্সটার্নাল হাইপারলিঙ্ক। কথাটা বুঝতে পারছো তোমরা? হাইপারলিঙ্ক হচ্ছে ভিন্ন একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ভিন্ন ওয়েবসাইটের যে সংযোগ। এখানে কি থাকবে? তোমার পুরোই ভিন্ন একটি ওয়েবসাইট। এখানে ধরো অনলাইন ব্ল্যাকবোর্ডের 1 নম্বর পেজের সাথে, ধরো আমাদের অনলাইন ব্ল্যাকবোর্ডের ওয়েবসাইটের 1 নম্বর পেজের সাথে আমরা কী করছি? অনলাইন ব্ল্যাকবোর্ডের 6 নম্বর পেজের সাথে হাইপারলিঙ্ক করছি। এখানে পুরোটা এক্সটার্নালে হাইপারলিঙ্ক, এখানে পুরো ভিন্ন কাহিনী ঘটবে। এখানে কি? ধরো আমরা অনলাইন ব্ল্যাকবোর্ড ওয়েবসাইটে কী করছি? ধরো আমরা 10 মিনিট স্কুলের একটা লিঙ্ক, তোমার 10 মিনিট স্কুলের একটা
ওয়েবসাইটের সাথে লিঙ্ক করেছি। এখানে ধরো অনলাইন ব্ল্যাকবোর্ডের ওয়েবসাইটটা কার সাথে লিঙ্ক করেছে? 10 মিনিট স্কুলের সাথে লিঙ্ক করেছে। অনলাইন ব্ল্যাকবোর্ড একটা ভিন্ন একটা ওয়েবসাইট, 10 মিনিট স্কুল একটা ভিন্ন ওয়েবসাইট। এই হাইপার লিঙ্ক করাকে বলে এক্সটার্নাল হাইপার লিঙ্ক। আর একই ওয়েবসাইটের দুটো পেজের মধ্যে হাইপার লিঙ্ক করাকে বলে ইন্টারনাল হাইপার লিঙ্ক। তোমরা আশা করি ইন্টারনাল হাইপার লিঙ্ক এবং এক্সটার্নাল হাইপার লিঙ্ক সম্পর্কে বুঝতে পারছো।